সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটোল টাটা এসএটিভির সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। এসএটিভির সাপ্তাহিক এই আলোচনায় আজ আমাদের আলোচ্য বিষয় করোনা সংক্রমণ কতদিন। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন তানভীর হাসান ছোটমণি, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাক্তার কামরুল হাসান খান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আলী। আপনাদের চারজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবং আলোচনার শুরুতেই আমি তানভীর হাসান ছোটমণি আপনার কাছে যেতে চাই। বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের মতো করোনায় সংক্রমিত হয়েছে এবং গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের সংক্রমণের হার এত বেশি বাড়ছে, যেটি গত 50 দিনে যা হয়েছে আমাদের 60 দিনে অর্থাৎ শেষের 10 দিনে সে ধরনের হার আমরা দেখতে পেলাম সংক্রমণের দিক থেকে। এই সংক্রমণের মাত্রা যতই বাড়তে থাকে, জনমনে ততই উদ্বেগ উৎকণ্ঠা বাড়ে। আমাদের দৈনন্দিন কাজ যেমন স্থবির হয়ে পড়ে, ঠিক এই সময়ে যেমন সরকারের বিভিন্ন ধরনের কার্যক্রম যাচ্ছে, তার মধ্যে একটি ত্রাণ কার্যক্রম। আপনারা স্থানীয় সংসদ সদস্য হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছেন, কৃষকদের ধান কেটে দিয়েছেন, কৃষকদের নানা ধরনের সহযোগিতা করছেন, দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপরও নানা ধরনের অনিয়ম অভিযোগ আমরা শুনতে পাই। সেই অনিয়ম অভিযোগের সত্যতা আসলে কতটুকু? আসলে আমি করোনা ভাইরাসের ইয়েতে যাচ্ছি যে আমাদের সারা বিশ্বে, শুধু বাংলাদেশের সারা বিশ্বে এই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে আমেরিকা সহ ইউরোপ সহ প্রায় প্রত্যেকটি দেশে। তো কতদিন যাবে এটা কিন্তু এখনও পরিষ্কার কোনো আসে নাই যে আমাদের 1 মাস বা 2 মাস পরে আমাদের এই করোনা ভাইরাসের সমস্যা সমাপ্ত হবে। এটা হয়তো আরও 3 মাস 4 মাসও লাগতে পারে। আমাদের সরকার এবং কি আমাদের যে এই করোনা ভাইরাস প্রতিরোধী যে কমিটি, তারা কিন্তু কাজ করে যাচ্ছে। তো আজকে এই আমরা যদি সঠিকভাবে আমরা যদি সরকারের যে নিয়ম, সেই নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি, লকডাউন আপনারা দেখেন সারা বিশ্বে ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, প্রায় প্রত্যেকটা দেশে প্রায় 2 মাসের মতো লকডাউন চলছে। আমার ফ্যামিলি, আমার বোন, আমার ভাই লন্ডনে আছে, আমার 3 বোন এবং ভাই জার্মানে, তারা কিন্তু প্রায় 2 মাসের মতো সেখানে ঘরে বসে লকডাউনে আছে। আমরা কিন্তু এখানে আমাদের সরকারের যেটা আমি মনে করি যে একটা সিদ্ধান্ত, পরিষ্কার একটা সিদ্ধান্ত আসতে হবে যে এই কনসেপ্টটা, করোনা ভাইরাসের কনসেপ্টটা নিয়ে, যে আমাদের একদিকে রমজানের ঈদের বাজারের সমস্যা, আরেকদিকে আমাদের গার্মেন্টস শ্রমিকদের নিয়ে সমস্যা, সব কিছু মিলে একটা ক্লিয়ার যদি সিদ্ধান্ত নিতে পারি, অবশ্যই আমরা এই করোনা ভাইরাসের যতদিনই লাগবে সেটাকে আমরা একটা নির্দিষ্ট মধ্যে আমরা কন্ট্রোল রাখতে পারবো। সেকেন্ডলি, আমাদের যে ত্রাণ কার্যক্রম সরকার থেকে এবং কি ব্যক্তিগত উদ্যোগে যে ত্রাণ কার্যক্রম চলছে, আমি মনে করি আমি সারা বাংলাদেশের যে ত্রাণ কার্যক্রম চলছে, প্রত্যেকটি জনপ্রতিনিধি তারা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি টাঙ্গাইল 2, গোপালপুর, ভুয়াপুর, যেখান থেকে আমি নির্বাচিত হয়েছি, টাঙ্গাইল জেলায় প্রায় প্রত্যেকটি আসনে, প্রত্যেকটি উপজেলায় ত্রাণ কার্যক্রম সুন্দরভাবে, পরিচ্ছন্নভাবে এটা কার্যক্রম চলছে। আমার নির্বাচনী এলাকায় আমি ব্যক্তিগত পক্ষ থেকে প্রায় 40,000 পরিবারকে ত্রাণ দিয়েছি এবং কি সরকারিভাবে ব্যাপকভাবে, যেটা অতীতে কখনো এত ত্রাণ কখনো কোনো উপজেলায় যায়নি। আমরা কমিটির মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমরা করেছি, যেটা সেই কমিটির মাধ্যমে সেখানে জনপ্রতিনিধি, সেখানে সুশীল মানে সাংবাদিক এবং কি গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা সেই কমিটিগুলো করেছি। যাদের প্রকৃত এই সহযোগিতাটা প্রয়োজন তাদেরকে আমরা সম্পৃক্ত করে আমরা 10 টাকা কেজি চাউলের একটা লিস্ট, আমাদের রেশন কার্ডের একটা লিস্ট এবং কি ত্রাণ, সরাসরি যে ত্রাণ, সেটারও আমরা লিস্ট করে করে পর্যায়ক্রমে তাদেরকে দেওয়া হচ্ছে। জি, তানভীর হাসান ছোটমণি, আপনার কাছে আবার আসবো আমি। আবার ব্যারিস্টার মোহাম্মদ আলী, আপনার কাছে যেতে চাই। যেটি তানভীর হাসান ছোটমণি বললেন যে আমরা ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করছি, কিন্তু যদি আমাদের এই করোনা সংক্রমণ দীর্ঘায়িত হয় বা এই মহামারী এইটি যদি আরও বেশি দিন ধরে আমাদের ভোগায়, সেক্ষেত্রে কি শুধু ত্রাণের উপর নির্ভর করে কি আমাদের জনজীবন সচল রাখা সম্ভব, বা বিকল্প পথ কি সেখান থেকে? ধন্যবাদ আপনাকে। এটা অত্যন্ত সংবেদনশীল একটা প্রশ্ন।
যে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশের জনগণ কতদিন লকডাউন মানতে পারবে, সেটা একটা বিশাল প্রশ্ন। কিন্তু যে করোনা ভাইরাসে যেটা আপনার সংক্রমণ চলছে, এটা কিন্তু এখন আমরা জানি না যে পিক আওয়ারটা কোথায়। যে এর কারণ হলো যে আমরা এখন সংক্রমণ অনেকটা বেশি দেখছি, এর কারণ হলো বেশি টেস্ট হচ্ছে। এই টেস্ট কিন্তু আগে ছিল না। IRDC ওরা অল্প সংখ্যক টেস্ট করতো, এখন অনেকগুলা সংখ্যা সেন্টার বেড়ে গেছে। IEDCR কারেক্ট। তো যে এই বুথ যখন চালু হবে, বুথ সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, বুথ চালু করবে বিভিন্ন জেলাতে, বিভিন্ন উপজেলাতে, ইভেন ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত আপনার যদি এই বুথ আপনি ব্যাপ্তি করেন, তখন আপনার বোঝা যাবে টেস্ট ফর অল। কিন্তু সবাইকে কি টেস্ট করে আমাকে এই সংক্রমণের হার নির্ধারণ করতে গেলে তো বাংলাদেশে যে হারে টেস্ট হচ্ছে জি জি, আমি সেটাই বলছি যে এটা ফিজিক্যালি হয়তো সম্ভব না, কিন্তু আপনি স্যাম্পল হিসেবে আপনি অধিকাংশ জনগণকে যদি যেটা হয়তো যাদের সিমটম নাই, তারা খুব আবার ডেঞ্জারাস, তো যে ঘরে একটা হয়েছে সেই ঘরে আরও যারা মেম্বার আছে, সেই ফ্যামিলির সদস্য, তাদের সবাইকে তো করতে হবে, তার পাড়া প্রতিবেশী হয়তো যারা আছে তাদেরকেও করা লাগবে। তো এইভাবে আমরা কিন্তু এখনও জানি না যে পিকটা কোথায়। পিক যদি আপনি নির্ধারণ না করতে পারেন, তাহলে আপনি তো বলতে পারবেন না, আপনি ফ্রেমওয়ার্ক দিতে পারবেন না যে এতদিনের মধ্যে আপনার এটা, আমরা আশা করছি যে জুন মাসে কিংবা মে মাসে শেষে কিংবা জুন মাসে কিংবা জুলাই মাসে এটা শেষ হবে। এটাকে ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। কাজেই আমরা কিন্তু খুব অনিশ্চয়তার মধ্যে চলছি, এবং এই অনিশ্চয়তার মধ্যেই আমাদের কিন্তু টেস্টের সংখ্যা আরও বেশি বাড়াতে হবে, এবং এই যত বেশি আপনি টেস্ট করবেন তত বেশি আমরা নিরূপণ করতে পারবো যে আমরা কোন জায়গাতে আছি এই মহামারীর, বিশ্বব্যাপী যে মহামারী চলছে। আর আমাদের দেশে যে প্রায় 18 কোটি মানুষ, এটা বিশাল জনসংখ্যার দেশ। হয়তো ইন টার্মস অফ জিওগ্রাফি আমরা এরিয়াতে হয়তো বেশি না, কিন্তু আমাদের ঘনত্বটা অনেক বেশি, এবং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং সেইভাবে আমাদের চলতে হবে। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশের অর্থনীতি হলো ক্রমবর্ধমান, এটা উন্নয়নশীল। আমাদের কিন্তু এখন স্টেবল অর্থনীতির দেশ এখন আমরা করতে পারিনি। কাজেই আমাদের কিন্তু সে অর্থনীতির চাকাকে সচল রাখতে হবে। অর্থনীতি কলাপস করে গেলে আপনাকে এখানে দুইটা ব্যাপার আছে। একটা হলো আপনাকে যে এপিডেমিকের কারণে আপনি মারা যাবেন, আরেকটা হলো দুর্ভিক্ষের কারণে, একটা করোনা ভাইরাসের কারণে, আরেকটা হলো দুর্ভিক্ষের কারণে। আপনাকে দুইটাই কিন্তু সামাল দিতে হবে। যে আমাদের দেশের জনগণ, আমাদের সরকার, সবাইকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। শুধু দেখবেন যে ফাঁসির আসামিও কিন্তু আপনার যখন ডেথ ওয়ারেন্ট ইস্যু হয়ে যায়, তারপর কয়েকদিন তো সে বেঁচে থাকে, তখনও কিন্তু সে খাদ্য গ্রহণ করে। খাদ্য এমন একটা জিনিস আপনাকে খেতেই হবে। কাজেই খাদ্যটা কিভাবে সরকার পৌঁছাবে, এবং এই একটা মেকানিজম এটা সৃষ্টি করতে হবে। এবং শুধু আপনি দেশের অর্থনীতি যদি কলাপস করে যায়, আপনি পারবেন না। দেশের অর্থনীতিকে আপনাকে সচল রাখতে হবে, আপনার করোনা ভাইরাসকেও আপনাকে একই সাথে কন্ট্রোল করতে হবে, সাইমultaneously আপনাকে কাজটা করতে হবে। একটাকে বাদ দিয়ে আরেকটা হবে না, এটা আমাদের মনে রাখতে হবে সবাইকে। জি, ব্যারিস্টার মোহাম্মদ আলী, আপনার কাছে আবার আসবো আমি। আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার, আপনার কাছে যেতে চাই যে যেটি ব্যারিস্টার মোহাম্মদ আলী বললেন যে আমাদের বাঁচতে হবে বা অর্থনীতিকেও সচল রাখতে হবে, তার আলোকে আমরা দেখলাম যে সরকার বেশ কিছু সিদ্ধান্ত দিল। তার মধ্যে একটি শপিং মল বা মার্কেটগুলো খুলে দেওয়া, এবং পর্যায়ক্রমে আমরা দেখলাম যে আজ থেকে মসজিদেও নামাজ পড়ার সুযোগ করে দেওয়া, জামাতে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া, এরকম বেশ কিছু। জনজীবন মোটামুটি বলা যায় যে কিছুটা আগের চেয়ে সচল হয়েছে, এবং যেসব নিষেধাজ্ঞা ছিল সে অনেক কিছুই সরকার শিথিল করেছে। সেক্ষেত্রে এই অর্থনীতির চাকা সচল রাখতে গিয়ে কি জনজীবন হুমকির মধ্যে পড়বে এ ধরনের মহামারীতে? এ ধরনের কোনো শঙ্কা আছে কিনা? না, সেই শঙ্কা তো আছেই। সেই শঙ্কার কারণেই তো লকডাউন। অবশ্য আমরা সাধারণ ছুটি নামক একটা জিনিস চালু করেছিলাম, যেটা নিয়ে অনেক কথা হয়ে গেছে। মানে সেই কারণে লকডাউন আর সাধারণ ছুটি মানুষ বুঝতেই পারেনি যে আসলে আমরা কি করছি। তো সাধারণ ছুটি দিলাম, সব উৎসবের মতো গ্রামে চলে গেল। আবার গার্মেন্টস শ্রমিকদেরকে আমরা ঢাকায় নিয়ে আসলাম, লক্ষ গার্মেন্টস শ্রমিককে, যে তোমাদের কাজ শুরু হয়ে যাবে। তো এইভাবে তো আমরা সাধারণ ছুটি, লকডাউনের যে দোলাচল, এই দোলাচলের মধ্যে থেকে তো আমরা বেশ কিছু ক্ষতি আমরা অলরেডি করে ফেলেছি। তো এখন আপনি, এটা ঠিক যে আমাদের জীবনও বাঁচাতে হবে, আবার জীবিকারও সন্ধান করতে হবে। তো দুটার মধ্যে আপনাকে প্রায়োরিটি করতে হবে। জিনিসটা হলো প্রায়োরিটি, আপনি কি করবেন। আপনি রাষ্ট্র ক্ষমতা যখন থাকেন, বা আমরা যারা কথা বলছি, আমরা যখন কথা বলি, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করতে হবে, সেটার প্রায়োরিটিটা কি।
প্রথম প্রায়োরিটি হচ্ছে আপনাকে জীবন বাঁচাতে হবে। এই ভাইরাস যদি আক্রমণ করে এবং আমাদের যদি রোগীর সংখ্যা বেড়ে যায়, তাহলে আমাদের যে স্বাস্থ্য অবকাঠামো আছে, পৃথিবীর কোথাও তারা পারেনি, তাদের সবার অবকাঠামো ফেল করেছে। আমেরিকায় ফেল করেছে, ইউরোপে ফেল করেছে, ইউরোপের সব দেশেই প্রায় ফেল করেছে জার্মানি ছাড়া, তো আপনি গ্রিস ছাড়া। তো আপনি দেখেন যে এই স্বাস্থ্য অবকাঠামোর উপর যাতে চাপ না বাড়ে, কারণ আমাদের কয়টা ভেন্টিলেটর আছে সেই আলোচনা করার দরকার নেই, আমরা জানি। আমাদের কয়টা আইসিইউ বেড আছে আমরা জানি। সুতরাং আমার অক্সিজেন সিলিন্ডার আছে কিনা আমরা জানি, আমাদের অক্সিজেনের সেন্ট্রাল সাপ্লাই আছে কিনা আমরা জানি। সুতরাং আমরা ওইসব আলোচনা করার দরকার নেই। এইসব আলোচনা না করে বুঝতে পারি আমরা যে আমাদের রোগীর সংখ্যা কোনোভাবেই বাড়ানো যাবে না। সুতরাং টেস্ট এবং কন্ট্যাক্ট ট্রেসিং যেটাকে বলে, একজনের হয়েছে তার পরিবার এবং তার প্রতিবেশী এবং তার গ্রামবাসী, তাদেরকে টেস্ট করে যদি আমরা বুঝতে পারি যে আমাদের সংখ্যাটা কত, তখনই কিন্তু আমরা জীবিকার ব্যাপারে সিদ্ধান্ত নেব। জীবিকার সিদ্ধান্ত তো নিতেই হবে। জীবিকার সিদ্ধান্তের জন্য আমরা মাসের পর মাস অপেক্ষা করব না। এখন কিন্তু 44 দিনের মাথায় বা 45 দিনের মাথায় আমরা আছি। তো জীবিকার সেই সিদ্ধান্ত নিতে হবে এবং জীবিকা চালানোর জন্য সেটারও একটা সিস্টেমেটিক সিদ্ধান্ত নিতে হবে। এটার প্ল্যান। এটা এমন না যে আপনি আজকে মল খুলে দেবেন, কালকে মসজিদ খুলে দেবেন, পরশু দিন নিউ মার্কেট খুলবে, তারপরের দিন গাউসিয়া খুলে দেবে, তারপরে ফুটপাতে দোকান বসে দেবে। এটা এরকম না। প্ল্যানটা হলো যে আপনাকে ধীরে ধীরে অর্থনীতির চাকা ঠিক রাখার জন্য আপনাকে কাজ করতে হবে। প্রথম প্ল্যানটা কী ছিল? দ্যাট ওয়াজ ভেরি গুড, যে আমাদের হাওড়ে ধান কাটা দরকার ছিল, তাই না? তখন তো লকডাউন ছিল, আমাদের হাওড়ে ধান কাটা দরকার ছিল। আমরা প্ল্যান করলাম যে আমরা ধানটা কীভাবে কাটতে পারবো, এবং এইখানে হাওড়ের ধান কাটাটা ইজি প্ল্যানিং। কারণ হলো যে আপনি যদি 10 ফুট দূরে দূরে মানুষকে রাখেন, তারা কাটতে পারবে, মেশিন দিয়ে কাটতে পারবেন, এবং আপনি দেখেন হাওড়ের ধান কাটা কিন্তু মোটামুটি কমপ্লিট। সো প্ল্যান অনুযায়ী আমাদের এগ্রিকালচারকে আমরা এই থেকে লকডাউন থেকে মুক্ত করে ফেলতে পারি, এবং মুক্ত করে ফেলেছি অলরেডি। এখন যেটা এগ্রিকালচারের দরকার সেটা হলো তাদের যে জিনিসগুলো আছে সেগুলোকে বাজারে আনতে হবে। তাদের যে খাদ্য সামগ্রী, ধান বলেন, চাল বলেন, এবং অন্যান্য যে তরি তরকারি বলেন, এগুলোকে বাজারে আনতে হবে। সুতরাং আমাদের প্ল্যান করতে হবে বাজার ব্যবস্থাপনাটা কীভাবে আমরা স্বাস্থ্যবিধি মেনে করতে পারি। এরপরে আপনার এই সময় তো মল খোলার দরকার নেই, এবং মল তো আসলে খুলবে না। কেন খুলবে না, সরকার কেন খুলতে বলেছে আমি জানি না, মালিকরা কেন চেয়েছিল সেটা আমি জানি না। আপনাকে দুইটা কারণে বলি যে মল টল আসলে খুলবে না। কারণ আপনি একটা মল চালাতে, এই যে যমুনা বসুন্ধরা মল বন্ধ করেছে, এমনিতেই তার মল চালালে তো তাদের মল চালু করার সাথে সাথে যে ইলেকট্রিক বিল আসবে দিনে, সেই ইলেকট্রিক বিল তো তারা দিতে পারবে না। মানে ওই পরিমাণ বিক্রি হবে না, দোকান মালিকদের ওই পরিমাণ বিক্রি হবে না যাতে তারা এই বেতন ভাতা দিতে পারবেন কর্মচারীদের। সুতরাং ওরা না খুলবেন না। এটা যে কি একটা মানে সিদ্ধান্ত এবং কি একটা খেলা, এটা আমি এখনো বুঝি নাই। বাট আমি নিজে মনে করি যে এইসব মল দোকানপাট আসলে খুলবে না ঈদের আগ পর্যন্ত, সেটা আপনি নিশ্চিত থাকতে পারেন। সুতরাং আমাদেরকে প্রথম জীবিকা, তারপরে প্রথম জীবন, তারপরে জীবিকা, তারপরে অর্থনীতির চাকা সচল করা। তারপরে কেন আপনার অর্থনীতির চাকা সচল করার কথা আপনি বারবার বলতে পারেন, কিভাবে সচল করবেন? আপনার যে দেশে আপনি গার্মেন্টস রপ্তানি করবেন, অর্ডার কোথায়? এই যে মলের কথা আবার ফেরত আসি, আপনি যে ঈদের জন্য মলটা খুলে দিলেন বা দোকানপাট খুলবেন, আপনার জিনিসটা কোথায়? কি বিক্রি করবেন? আপনি আছে আপনার কাছে ঈদের সাপ্লাই আছে? আপনার তো বৈশাখের সাপ্লাই পর্যন্ত দোকানে আসে নাই, কারণ বৈশাখে আমাদের লকডাউন ছিল। তো আপনি কি বিক্রি করবেন? আপনার বিক্রি করার জিনিস নেই। আবার আপনি যে গার্মেন্টসে বানাবেন, এখন চায়নাতে গার্মেন্টস বা যে কোনো ইন্ডাস্ট্রিতে তারা এখন শুধু বানাচ্ছে, পিপিই আর মাস্ক, এইটার হলো ডিম্যান্ড। সুতরাং ওইটাই বানাও, অন্য কিছু বানানোর দরকার নেই। আপনার আগামী মৌসুমে মানে স্প্রিংয়ের যে কী কী পোশাক পরিচ্ছদ আপনার হবে, তার কি কোনো ডিম্যান্ড আপনাদের কাছে আসছে? আমাদের কাছে আসছে? আসার তো কথা না। কারণ আমেরিকাতে 30 মিলিয়ন, মানে 3 কোটি মানুষ এখন বেকার। 3 কোটি মানুষ আমেরিকায়, আপনি ইউরোপে, কানাডায় সবখানে বেকার। এদেরকে এখন বেকার ভাতা দিতে দিতে গভর্নমেন্ট অস্থির। এদেরকে যে পরিমাণ বেকার ভাতা দেওয়া হচ্ছে তাতে ওদের খাওয়া দাওয়া চলবে, ঘর ভাড়া হয়তো চলবে, তাদের আর আরেকটা জামা কেনার পয়সা হবে না। সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো খেয়াল রেখে প্ল্যানটা করতে হবে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে আবার আসবো। প্রফেসর ডক্টর কামরুল হাসান খান স্যার, আপনার কাছে যেতে চাই যে আমরা একদম শুরুতেই যেটি আলোচনা করছিলাম যে করোনা সংক্রমণ কতদিন, এই জিজ্ঞাসা কিন্তু মানুষের মনে, যে বাংলাদেশের মানুষ জানতে চায় যে এটা আসলে শেষ কোথায়, আর শেষই যদি না হয় তাহলে আমাদের এখান থেকে বেরিয়ে আসার উপায়টাই বা কি? ধন্যবাদ জাহিদ। আমি প্রথমেই আজকে যে খবরটি পেলাম যে ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আজকে মৃত্যুবরণ করেছে করোনা ভাইরাসে, এবং এ পর্যন্ত যারা করোনা ভাইরাসে মৃত্যুবরণ তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। এবং এই করোনা ভাইরাসের সম্মুখ যুদ্ধ আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী, তাদের প্রতি সকল শ্রদ্ধা জানিয়ে আমি আপনার আলোচনায় আসছি। এখন এই জিনিসটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, কেউ পারছে না, কারণ আমরা তো প্রতিদিনই খবর রাখছি। কারণ প্রতিদিনই কিন্তু আপনার সংক্রমণের সংখ্যা বাড়ছে এবং
মৃত্যুর সংখ্যাও বাড়ছে। আজকে যদি আজকের হিসাব দেখি আমরা প্রায় 37.5 লক্ষ মানুষ বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে প্রায় 2.5 লক্ষ মানুষ। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি আমরা যেটা জানলাম আজকে যে 11,719 জন আক্রান্ত হয়েছে এবং 186 জন মৃত্যুবরণ করেছে। তো এখন এর মধ্যে থেকে সব একটা মিলিয়ে মৃত্যুবরণ করেছে। হ্যাঁ 186 জন বাংলাদেশে। তো এখন এর মধ্যে থেকে একটা পূর্বাভাস দিয়েছিল সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজিস্ট। তারা একটা কথা বলেছে যে 19শে মের মধ্যে বাংলাদেশের 97% করোনা মুক্ত হবে এবং 30শে মের মধ্যে 99%, 15 জুলাইয়ের মধ্যে 100% তারা মনে করেছে করোনা মুক্ত হবে বাংলাদেশ, এবং 28 ডিসেম্বরের মধ্যে পুরো বিশ্ব করোনা মুক্ত হবে। এবং এরা করেছে কি 131টা দেশের তারা তথ্য নিয়ে গবেষণা করে, এটা গবেষণার, এবং তারা যে মডেলটা ব্যবহার করছে সেটার নাম হলো সাসেপ্টেবল ইনফেক্টেড রিকভার্ড SIR। এই মডেল ফলো করে তারা করেছে। তো সেইখানে আমাদের সাধারণ যে ধারণাগুলো, আমরা যারা চিকিৎসাতে যুক্ত আছি, সেখানে দেখা যাচ্ছে যে ভাইরাসের একটা গতিবিধি 3 মাসের দিকে নেমে আসে। হ্যাঁ, যেমন চীনের ইয়েটা দেখেছি, 3 মাসের দিকে তারা নিচের দিকে নিম্নগামী হচ্ছে, তাদের গ্রাফটা ফ্ল্যাটেই চলে গেছে। তো এখন সেই জায়গাটা একটা বিবেচনা, তারা কিন্তু ধারণার থেকে তাদের তথ্য বা গবেষণার মধ্যে দিয়ে এই 131 দেশের যে তথ্য সেটা সংগ্রহ করে তারা বলেছে, এবং তার মধ্যে বেসিসটা আমার যেটা মনে হচ্ছে, আমি দেখেছি ওটা বিস্তারিত, আমার যেটা 3 মাসের একটা ভাইরাসের একটা সময় থাকে ওঠানামার সাধারণত। কিন্তু এবারে করোনা ভাইরাসের বিষয়ে আসলে আমরা প্রচুর গবেষণা করছি, আমরা নিজেরাও করছি, দেখছি। সেখানে যেহেতু করোনা ভাইরাস বা করোনা ভাইরাস এর আগেও হয়েছে, 7 ধরনের আছে, কিন্তু এবার যেটা হয়েছে 7ম SARS-CoV-2, সেইটার কিন্তু একেবারেই মানে মেডিকেল সায়েন্টিস্টরা নতুন। এটা নিয়ে এখন পর্যন্ত আমাদের যে আন্তর্জাতিক সংস্থা কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেনি, এটা কী ধরনের রোগ প্রতিরোধ ডেভেলপ করে, এটা কতদিন টিকবে, বা এটার ঔষধ তো হয় নাই, ভ্যাকসিনও এখনও হয় নাই, ভ্যাকসিন নিয়ে অনেক গবেষণা চলছে। তো সেই হিসেবে আমাদের যে তথ্যগুলো আছে যে এই অবস্থাতে কিন্তু অনেক দেশ সফল হয়েছে, অনেক দেশ ব্যর্থ হয়েছে। সফলতার যে কাহিনীগুলো আমরা দেখি, যেমন এর মধ্যে প্রথমে আছে ভিয়েতনাম সবচেয়ে বেশি সফল, দক্ষিণ কোরিয়া, তারপরে জার্মান, তারপরে আমাদের পাশের দেশের কেরালা। এরা কিন্তু ওই যে স্বাস্থ্যবিধি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেগুলো বলেছে, এগুলো তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। যেমন প্রথমেই যেটা হলো যে আমরা ঘরে অবস্থান করব, দ্বিতীয় হলো গিয়ে আমরা সামাজিক দূরত্ব, যেটা আমরা এখন বলছি যে শারীরিক দূরত্ব মেনটেন করা, হাত ধোয়া, ভিড় এড়ানো চলা, এই সমস্ত জিনিসগুলো তারা কঠোরভাবে করেছে। পাশাপাশি যে কথা হলো দ্রুত, যে কথাগুলি শহীদ ভাই অলরেডি বলেছে, পরীক্ষার আওতা বাড়িয়ে, জাহিদও বলেছেন, পরীক্ষার আওতা বাড়াতে হবে এবং প্রথমেই চিকিৎসাটা দিতে হবে। হ্যাঁ, এখানে একটা মানে এই কষ্টের মধ্যে সুখের খবর হলো, আজকে পৃথিবীতে যত রুগী দেখবেন আপনি, হ্যাঁ, প্রায় হয়তো 20 লক্ষ রুগী আছে আজকে, 37.5 লক্ষ, কিন্তু এর মধ্যে আবার অনেক ভালো হয়ে গেছে, এটা টোটাল হিসাব জানুয়ারি থেকে। তো এর মধ্যে এই যে ধরেন যে আজকে যদি 20 লক্ষ রুগী গোটা বিশ্বে হয়, তার মধ্যে আপনার 97 থেকে 98 রুগী হচ্ছে মৃদু ধরনের। এই করোনা ভাইরাসের আমরা 3 ধরনের রুগী পাচ্ছি, 3 রকম। একটা হচ্ছে মৃদু বা মাইল্ড বা মাঝারি বা মডারেট, আর একটা হচ্ছে গিয়ে আপনার সিরিয়াস বা ক্রিটিক্যাল বা মারাত্মক। এবং যত রুগী আছে গোটা বিশ্বে আজকে আপনি দেখেন, এই যে তথ্যগুলি কিন্তু আমরা পাচ্ছি ওয়ার্ল্ডোমিটারের মাধ্যমে, ওর মধ্যে দেখবেন যে 97 থেকে 98 রুগী হচ্ছে মৃদু ধরনের, এদের চিকিৎসাও লাগে না, এবং অনেক সময় কিন্তু আপনি দেখবেন বাংলাদেশে এখন হচ্ছে যে উপসর্গও থাকে না। এরা আবার ডেঞ্জারাস, কিন্তু কারণ হচ্ছে যে তার হয়তো আপনি উপসর্গ নাই, সে পরীক্ষা করলো না, কিন্তু তার কিন্তু আবার রোগ ছড়াবে, যেখানেই যাবে সে ছড়াবে। সেই কারণে এখন এই জিনিসগুলো আমাদের ধরেন, এখন এই নিয়ে অনেকেই কথা, 3 জনেই কথা বলেছে যে আমাদের একদিকে নিয়ন্ত্রণ করতে হবে করোনা ভাইরাসকে, অন্যদিকে আমাদের অর্থনীতির চাকাটা যতটা সম্ভব আমাদের চালু রাখতে হবে। কিন্তু অর্থনৈতিক চাকাটা এমনভাবে করা যাবে না যে আমাদের যেন সংক্রমণটা বেড়ে যায়, কারণ এটি আমাদের ব্যাখ্যা এখনও পায় নাই। যে আপনার ধরেন যে ইসের এক্সপিরিয়েন্সটাকে, প্রথমেই যে চীনের এক্সপিরিয়েন্স কি, এই যে সংক্রমণিত হয় 6-7 দিনের পরে তার হয়, উপসর্গ দেখা দেয়, এবং 2-3 দিনের মধ্যে মরে যায়। আমরা জানি, প্যাথোলজিটা জানি যে সেখানে কেন মরে যাচ্ছে, কিন্তু এই যে 2-3 দিনের মধ্যে বুঝতেই তো চিকিৎসক বা নিজেরও অসুবিধা হয়। যেমন এর মধ্যে আমাদের একজন চিকিৎসক মারা গেছে,
তার 3 দিন উপসর্গ, ডক্টর মনিরুজ্জামান, কর্নেল মনিরুজ্জামান, সে মারা গেছে। তার ইতিহাসটা তো আমাদেরকে একটু ভাবিয়ে তুলেছে। 3 দিনে তার জ্বরের উপসর্গ ছিল এবং আমাদের খুব ঘনিষ্ঠ ব্যক্তি, সে ভালো মানুষ ছিল খুবই। 3 দিনের উপসর্গ এবং সে অফিস করেছে, কাজকর্ম করেছে, তারপরে সে একদিন বিকেলবেলাতে সে অফিস করেছে, বাসায় যেতে যেতেই সে মারা গেল। বাসায় গিয়ে তারপর যেন হাসপাতালে যাবে, ওখানে মারা গেল। এখানে কি, যখন আপনার সিমটমটা শুরু হয়ে যায় তখন কিন্তু দ্রুত, মানে যেটা সিরিয়াস বা ক্রিটিক্যাল ফর্ম, আমি যেটা বললাম 5%-এর মতো হয় এটা, এবং সেইখানে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। তো কে মাইল্ড হবে, কে সিরিয়াস হবে, এটা তো আমরা বুঝতে পারবো না, নির্ভর করে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কীরকম হয়। সে কারণে আজকে ধরেন যে এই অতি সাধারণ বিষয়গুলো, যে বিধিগুলো দেওয়া আছে, সেগুলি যারা কঠোরভাবে মেনেছে এবং সেই দেশ কিন্তু তারা সফল হয়েছে। পাশাপাশি ধরেন যে আজকে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে একটু পরে যেহেতু সংক্রমিত হয়েছে, সে কারণে এমন একটা সময়ে আমরা পিকের দিকে যাচ্ছি, যে যখন রমজান মাস চলছে, পাশাপাশি সামনে ঈদ আছে। আর সবচাইতে যে বিষয়টা আমাদের সরকার বিবেচনা করছে, নিম্ন আয়ের মানুষদের কিভাবে সহযোগিতা করা যায়, এটি হচ্ছে সরকারের প্রধান বিবেচনা বিষয় আসছে, যারা বিভিন্ন জায়গায় আছে। তো পাশাপাশি ধরেন আমরা অবশ্যই একজন চিকিৎসক বলবো, আমি যতই ওপেন করি কিন্তু আমাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতেই হবে, নইলে কিন্তু যে সংখ্যা হবে, কারণ আমরা কিন্তু এটা স্বস্তিতে ছিলাম যে আমাদের দক্ষিণ এশিয়ার হিসাবটা ভালোই ছিল, যেমন ভুটান, নেপাল, শ্রীলঙ্কা এরা ভালো আছে, মালদ্বীপ, কিন্তু আপনার পাকিস্তান এবং এই ভারত তো আমাদের এপি সেন্টার বলা হচ্ছে কলকাতা, আমাদের কাছের জায়গা, এবং এখান থেকে মানুষ কিন্তু আসছে। আবার আজকে দেখলাম যে বর্ডারও খুলে দেওয়ার বা যে যানবাহন চলাচলের একটা ব্যবস্থা চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, সেটা আমদানি রপ্তানির ক্ষেত্রে ট্রেনে যাতে পণ্য পরিবহন বা করা যায়, ট্রাকেরও আজকে দেখলাম সর্বশেষ খবর। সে কারণে কিন্তু ধরেন আমি দেখেছি পাকিস্তান প্রায় 1,500 একদিন আক্রান্ত হয়েছে, ভারতও এরকম 2,000 একদিন হয়েছে। আমরা কি একটা বিরতি নিয়ে আসবো, নিশ্চয়ই, তারপর আবার আসবো আপনাদের কাছে। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ, আমরা আলোচনা করছি করোনা সংক্রমণ কতদিন। তানভীর হাসান ছোটমণি, আপনার কাছে আবার যেতে চাই। আমরা যে করোনা সংক্রমণ সারা বিশ্বে যত বেড়ে চলেছে, আমরা আমাদের যে 60 দিনের হিসেব, মানে 8ই মার্চে যখন প্রথম করোনা রোগী শনাক্ত হয়, তারপরে প্রায় 60 দিন অতিবাহিত হলো, অর্থাৎ আজ 7ই মে হয়তো 60 দিনের পড়লো। এই 60 দিনের হিসেবে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকে অনেক পিছিয়ে আছি, এবং এমনকি যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের তুলনায়ও আমরা এগিয়ে আছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার অবস্থা অনেক বেশি ভয়াবহ, এবং সেখানে বিশেষ করে নিউ ইয়র্কে মৃতের সংখ্যা অনেক বেশি, এবং প্রায় 2 শতাধিক বাঙালি সেখানে মৃত্যুবরণ করেছে এই করোনা সংক্রমণে। এই যখন তাদের অবস্থা, সেখানে আমাদের এখানে লকডাউন শিথিল করার যে প্রক্রিয়া তৈরি হয়েছে, বা যে নিষেধাজ্ঞা কিছুটা শিথিলতা তৈরি হয়েছে, সেটি কি আরও বেশি ভয়াবহ হবে না আমাদের জন্য? আসলে আমাদের সরকার বিভিন্ন সাইড চিন্তা করে, কর্মজীবী মানুষ, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি, সকল দিকে চিন্তা করে একটা সিদ্ধান্ত হয়তো নিয়েছে। তবে আমি যেটা মনে করি, যে দেশগুলো এই করোনা ভাইরাস সাকসেস হয়েছে, জার্মান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাদেরকে আমাদের ফলো করা উচিত। তারা কিভাবে এখান থেকে বের হয়ে আসলো, তা আমরা যখন তাদেরকে ফলো করব, এখানে একটা প্রফেশনাল একটা ব্যাপার থাকে যে আমি যে কাজটা করছি, আমি ডাক্তার হই, পুলিশ হই, সে কাজের সিরিয়াসনেস কতটুকু, তা আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এটা করব, আমি এই লোকদের চিকিৎসা করব, সেখানে আমাদের যদি একটু গ্যাপ হয়, সেই গ্যাপেই কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। আমাদের বাংলাদেশে দেখেন আপনি একটা জিনিস, যে সময় আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন, যে সময় আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি এটা যুদ্ধ হিসেবে নিয়েছেন। যখন 71 সনের যুদ্ধ হয়েছে, তখন কিন্তু কে কি খাচ্ছে, কে কি চিকিৎসা পাচ্ছে, সেটা কিন্তু মেইন টার্গেট হলো আমরা এই করোনা যুদ্ধে জয়ী হব কিভাবে, সেটা হলো আমাদের টেস্টগুলো বাড়ানো উচিত পর্যাপ্ত পরিমাণে, যেখানে আমাদের ইনভেস্টটা আরও বেশি করা উচিত।
আমাদের লোকালে আপনি দেখবেন যে জেলা উপজেলা পর্যায়ে হসপিটালে ঢুকতে কিন্তু সাধারণ মানুষ ভয় পায় যে আমি একটা ডাক্তারের হচ্ছে হসপিটালে ঢুকলে আমি একটা রোগ কিন্তু আমার সাথে করে নিয়ে আসছি। তা আমি মনে করি প্রত্যেকটা হসপিটালে যদি ছোট ছোট কাউন্টার করে সেখানে আমাদের টেস্টটা সেখানে করা হয়, আমাদের স্যাম্পলটা সেখানে দেওয়া হয় খুব সহজে, তাহলে কিন্তু মানুষ বেশি উৎসাহিত হবে যে আমি যাব, আমি সেখানে আমার স্যাম্পলটা দিব, আমার হয়েছে কিনা, আমার টেস্ট আমার নিজেরও হতে পারে। তো সেখানে আমাদের টেস্টটা সহজভাবে যে কীভাবে টেস্টগুলো করানো যায় সেগুলোর দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় আমি সবসময় দেখি টিভিতে যে টকশোগুলো হচ্ছে সরকারকে ডাইরেক্টলি, যারা বিএনপির নেতৃবৃন্দ, আমি কালকেও দেখেছি আর টিভিতে ডাইরেক্টলি সরকারকে দোষারোপ করে, যারা কাজ করছে তাদেরকে দোষারোপ করে তারা কথা বলছে। আমি পৃথিবীর বিভিন্ন দেশের টক শো দেখিয়ে, জার্মান বলেন, ইংল্যান্ড বলেন, আমেরিকা বলেন, তো এইভাবে আমার মনে হয় পৃথিবীর কোনো দেশ, ইন্ডিয়াও বলেন, তারা একটা উপদেশ দিচ্ছে। একটা বিএনপির নেতা হতে পারে, সে একটা ডক্টরেট হতে পারে, একটা ব্যারিস্টার হতে পারে, সে একজন জ্ঞানী ব্যক্তি হতে পারে, সে একটা উপদেশ দেওয়া উচিত যে সরকারকে এইভাবে কাজ করা উচিত, তারা এইভাবে একটু ভুল করছে। সমালোচনাও এক ধরনের উপদেশ। সমালোচনাটা কেমন সমালোচনা হলে সরকার মানে তো বুঝতে পারবে যে এটি হচ্ছে। তার ভুল সিদ্ধান্ত। তা আমি মনে করি এটা একটা মানুষকে নিরুৎসাহিত করার জন্য। জি। একটা তারা হয়তো, আমার মনে হয় যে তারা চাচ্ছে বাংলাদেশে আবার কোনো দুর্ভিক্ষ হোক, বাংলাদেশে কোনো একটা ক্রাইসিস সৃষ্টি হোক, তাহলে তারা রাজনৈতিক ফয়দা এই সময় কিন্তু আসলে রাজনৈতিক ফয়দা নেওয়ার যারা চিন্তা করে এবং কি তারা এই পয়েন্টে কথা বলে, আমি মনে করি হীনমনের পরিচয় দেয়। এটা আমাদের সকলের উচিত যে আমি ব্যক্তিগতভাবে ভুল করতে পারি, আমাকে সেই ভুলটা বলে সুন্দরভাবে যে এইভাবে না, এইভাবে করলে হয়তো ভালো হয়। তা আমরা যে বিভিন্ন মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো আমরা দিই, ডাইরেক্টলি কি একজনকে দোষারোপ করি এবং কি আমার ব্যক্তিগতভাবেও আমাকে হেয় করার জন্য, অথবা আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা, তারা এই রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য আমার ধান কাটার একটা কর্মসূচিতে তারা একটা ভাইরাল করেছিল। আমি এটা কিছু মনে করি না, তখন যে কাজ করবে তার, সেটি হয়তো ভিডিওতে দেখা গেছে যে হ্যাঁ, সেটি কাঁচা ধান ছিল, সেটা কিন্তু জিনিসগুলো কিন্তু মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়। আজকে টাঙ্গাইলে গোপালপুর ভাবে প্রায় 5,000 ছাত্রলীগের, যুবলীগের কর্মীরা মাঠে সরাসরি ধান কাটছে। এই ধান কাটা কর্মসূচি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, যেহেতু কৃষকদের সেইভাবে ট্রান্সপোর্টের কারণে হোক, যে কারণে কৃষকরা পাওয়া যাচ্ছে না, তো ছাত্রলীগের ইয়ং জেনারেশন তারা যদি তাদের সহযোগিতা করে, একটা কৃষকের 1 একর জমি ধান কেটে দিলে তাকে কিন্তু 10 থেকে 15,000 টাকা প্রফিট হচ্ছে। সেই টাকা দিয়ে কিন্তু তার 2 মাসের সংসারটা কিন্তু ভালোভাবে চলে যাচ্ছে। তো এটা একটা মহৎ উদ্যোগ, সেটাকে নিরুৎসাহিত করার জন্য এই চেষ্টাটা চালানো হচ্ছে। তা আমি মনে করি অবশ্যই, আজকে দেখেন, কালকেও আমি বিএনপির এক কেন্দ্রীয় নেতা, তার বক্তব্য শুনলাম, সে বলতেছে আমরা হিউজ পরিমাণ ত্রাণ দিচ্ছি এবং সরকার ব্যর্থ হচ্ছে, সরকার দিচ্ছে না। তা আমি তো একজন জনপ্রতিনিধি হিসেবে আমি প্রথম দিন থেকে গোপালপুর, ভুয়াপুর এবং টাঙ্গাইলে কাজ করছি। তা আমি বিএনপির আমি এখানে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, টাঙ্গাইল 8টি আসনের ব্যাখ্যা দিতে সারা বাংলাদেশের আমি নাই দিলাম। টাঙ্গাইলে 8টি আসনের মধ্যে বিএনপির যে সব প্রার্থী ছিল, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, টাঙ্গাইল মেজর জেনারেল মাহমুদ হাসান যদি বলতে পারে একদিনের জন্য সে টাঙ্গাইল সদর উপজেলায় গিয়েছে, আমি আপনার প্রমাণ সহকারে আপনি এখনই ফোন করে তাকে প্রমাণ নিতে পারেন। টাঙ্গাইল ঘাটাইল বলছি, লুৎফর খান আজাদের বিএনপির প্রার্থী, আমি শুনেছিলাম একদিন গিয়েছিল, একটা অল্প কিছু ত্রাণ দিয়ে ফটোশুটিং করে চলে আসছে। এই যে বিষয়গুলো তারা চ্যালেঞ্জ দিয়ে বলছে যে আমাদের লোক কাজ করছে। আরে বাবা, এখানে একটা ক্রাইসিস, জাতীয় ক্রাইসিস, সারা বিশ্বে মানুষের পাশে দাঁড়াবে, কাজ করবে, এটা মহত্বের পরিচয়। এটা জনপ্রতিনিধি হওয়ার জন্য যারা কাজ করে তাদের উচিত সবার পাশে এই সময়। তানভীর হাসান, আমরা আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার মোহাম্মদ আলী, যেটি তানভীর হাসান ছোটমণি বললেন যে একজনের সংসদ সদস্য হিসেবে অন্য রাজনৈতিক দলগুলোরও যেমন একটি দায়িত্ব থাকে, তারা সেই দায়িত্বশীলতার জায়গায় নিয়ে জনগণের কাছে তাদের জবাবদিহিতার জায়গায় নিয়ে জনগণের পাশে দাঁড়াবে, এটি সবাই প্রত্যাশা করে। আমরাও তেমনটি প্রত্যাশা করি। আজ সে আলোচনায় যাচ্ছি না, কারণ সেই রাজনৈতিক দলের কেউ এখানে উপস্থিত নেই যেটি এই উত্তর দিতে পারে। আমরা আলোচনাটা করতে চাই যে আমাদের করোনা সংক্রমণকে প্রতিরোধ করা বা করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আপনি এর আগেও বলেছেন যে আরও বেশি করে
টেস্ট করানোর কথা বলেছে, কিন্তু সেই সক্ষমতা কি বাংলাদেশের আছে? আমরা জানি যে বাংলাদেশে স্যার আছেন কামরুল হাসান খান স্যার, বলতে পারবেন যে একজন ডাক্তারের অনুপাতে কয়জন টেকনোলজিস্ট থাকে বা কয়জন নার্স প্রয়োজন? আমি যতদূর জানি যে একজন ডাক্তারের বিপরীতে 3 থেকে 5 জন নার্স বা প্রায় 8 থেকে 9 জন টেকনোলজিস্ট আনুপাতিক হারে থাকা উচিত, কিন্তু সেই সংখ্যা বাংলাদেশে এত নগণ্য যে সেটা উল্লেখ করার মতো না। অর্থাৎ ডাক্তারের সংখ্যা অনেক বেশি, টেকনোলজিস্টের সংখ্যা অনেক কম। এই যে যারা কাজটা করবে, পরীক্ষাটা করবে, তাদের সংখ্যাই তো নাই, সেই দক্ষ জনবলই তো আমাদের নাই। সরকার ইচ্ছা করলে এই মুহূর্তে বড় ধরনের পদক্ষেপ নিতে পারবে না এই করোনা শনাক্তকরণের ক্ষেত্রে। তো এইখানে মূল দুর্বলতা কোথায় বা এই গাফিলতিগুলো কাদের ছিল যে এইখানে দক্ষ জনবল কেন গড়ে ওঠে? দেখেন, আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের মাননীয় সংসদ সদস্য বললেন, আমাদের ডাক্তার কামরুল হাসান খান সাহেব বললেন যে কিছু উদাহরণ ওনারা দিলেন, ভিয়েতনাম, জার্মানি, নেপাল, ভুটান। তো এখানে আমরা যেটা অ্যানালিসিস করলে দেখি ভিয়েতনামে কি হয়েছিল। ভিয়েতনাম কিন্তু অনেক উন্নত রাষ্ট্র তো না, কিন্তু তারা গিয়েছিল, কিন্তু তাদের সরকারটা চলেছে, মানে তারা মানে পরিচালনা করেছিল স্বাস্থ্যবিধি, সেটা হলো বাই ল। যে কোনো ব্যক্তি, যত প্রভাবশালী ব্যক্তি আসুক না কেন বিদেশ থেকে, তাকে কিন্তু মাস্ট কোয়ারেন্টাইন, অফিসিয়াল কোয়ারেন্টাইন দেওয়া হয়েছিল। এটা কোয়ারেন্টাইন মেনটেন করে পালন করার পরে তারপরে আপনি বাড়িতে আসবেন, অফিসে যাবেন, যেখানে আমরা ব্যর্থ হচ্ছি এবং এটা আমরা করতে পারিনি। আমরা সমস্ত এয়ারপোর্ট ওপেন ছিল, আমাদের বর্ডারগুলো ওপেন ছিল, আমরা তারপরে প্রথম দিকে তো আমরা খালি তাপমাত্রা মেপেছি, পরে একটা সিল মেরে দিয়েছি। সিল মেরে দিয়ে এই সিল দেখানোর জন্য আমরা বাজারে বাজারে ঘুরেছি আবার, আর না হলে লোকজন আসছে আমার সিল দেখতে যে সিলটা কেমন। যেখানে আমাদের যে সচেতনতার অভাব আছে, আমরা কোয়ারেন্টাইন বলতে কি বুঝি, আইসোলেশনটা আমরা জানি না, সোশ্যাল ডিস্ট্যান্সিংটা আমরা বুঝি না, সেখানে আমাদের এই জনগণকে, বিপুল সংখ্যক জনগণ এইভাবে ছেড়ে দেওয়া আমাদের ঠিক হয়নি। প্রথমে আমরা ভুল করেছি এখানে, যার ফলে আমরা ভিয়েতনামকে ফলো করতে পারবো না, আমরা নেপাল, ভুটানকে ফলো করতে পারবো না। তো কাজেই এখন আমাদের যেটা দরকার সেটা হলো যে আমাদের বেশি পরিমাণে আমাদের কিট সংগ্রহ করতে হবে, স্ট্যান্ডার্ড কিট। প্রয়োজনে ভারত কিন্তু দক্ষিণ কোরিয়া থেকেও কিট নিয়ে আসছে, এবং যে স্ট্যান্ডার্ড কিট, জনবল যদি না থাকে সেটা পরীক্ষা যে এখানে আমাদের মানে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় 3টা মাস টাইম পেয়েছিল। ওনারা কিন্তু সেইভাবে এই আমি এখানে আমাদের একজন বিজ্ঞ ডাক্তার আছেন, অত্যন্ত সম্মানিত ব্যক্তি, উনি বলতে পারবেন ভেন্টিলেটর মানে ট্রেনিংয়ের জন্য মাত্র 15 দিন সময় লাগে, ইফ আই হ্যাভ নট রং। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তো এটা করে নাই। এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে মানে কোনো কোঅর্ডিনেশন নাই। আপনার দীর্ঘ লম্বা লাইন, আপনার বঙ্গবন্ধু মেডিকেলের ওখানে যে দেখেন যে লম্বা লাইন দিয়ে মানুষ, একজন ব্যক্তি মরে পড়েই গেছে, এবং তারা এই সংক্রমণের ঝুঁকিটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আপনি বাড়িতে যে কালেকশন আপনার যেটা আইডিসিআর করছিল সেটাও মাঝখানে বন্ধ করলো, আবার চালু করলো। তো এখানে একটা জগা খিচুড়ির অবস্থা চলছে। তো এটাকে কোঅর্ডিনেশনে আনতে হবে। হয়তো আমাদের ভুল হয়েছিল, কিন্তু এখন আর ভুল তো হওয়ার সুযোগ নাই। এখন কোঅর্ডিনেটেড সমস্ত মন্ত্রণালয়গুলো একসাথে বসে আপনাকে কাজ করতে হবে। পশ্চিম বাংলাতে কিন্তু আপনার কিট উৎপাদন করা শুরু করেছে 500 টাকা, আজকে নিউজে আছে, ওরা 500 রুপি দাম, খুব সস্তায়। তো যেখান থেকে হোক আমাদের দরকার হলো কার কাছ থেকে নেবেন, কোথা থেকে সেটা নেবেন, এটা সহজলভ্যতা করতে হবে। আপনার বেশি বেশি করে টেস্ট করে এবং এই আমাদের প্রিভেনশন করতে হবে। বিজ্ঞ আলোচক বৃন্দ সবাই বলেছেন, আমিও তাদের সাথে একমত যে এটাকে বাড়ানো যাবে না, বিকজ আমার সেই ক্যাপাসিটি নাই। আমার আরেকটা সাজেশন কিন্তু আছে, সেটা হলো যে বিভিন্ন এলাকাতে স্কুল কলেজগুলো এখন খালি, এখানে আইসোলেশন সেন্টার করতে হবে। কেন এত ঘনবসতি এলাকা, একটা ঘরের মধ্যে 5 জন 7 জন লোকও থাকতে বস্তি এলাকাতে, এবং সাধারণ মধ্যবিত্ত পুরান ঢাকাতেও মানে খুব ঘনবসতি ঘিঞ্জি, সেখানে যদি লোকের সংক্রমণ হয়, আপনি আইসোলেশন কিভাবে করবেন? আপনাকে এলাকা ভিত্তিক স্কুল কলেজগুলো আছে, সেখানে আপনার আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করেন, এটা ইমিডিয়েটলি দরকার। কেন ওই লোকগুলোকে আলাদা করতে হবে। এবং এখানে আরেকটা জিনিস হলো যে গতকাল আমরা যেটা দেখলাম যে মসজিদে আমাদের জনাব আবু আলম শহীদ খান সাহেব বললেন যে মসজিদে নামাজের ব্যাপারে উনি বললেন, আমি ওনার সাথে একমত। মসজিদে নামাজ পড়ার জন্য যেখানে কাবা শরীফ এখনো ওইভাবে খুলে দেওয়া হয়নি, সেখানে মসজিদ কেন আমরা সেটা যাচ্ছি? এখানে তো অর্থনীতির চাকা নাই, মসজিদে কিন্তু অর্থনীতির চাকা নাই।
তাহলে কেন এটা করতে এই ঝুঁকিটা আমরা নিতে ধর্মীয় যাচ্ছি? অনুভূতি আছে সেখানে, আমাদের তো আবেগ অনেক বেশি। না আমরা সেটা ঠিক আছে, মুসলিম হিসেবে সেই ওই আবেগ দিয়ে তো এখন চলবে না, আপনাকে বাস্তব ভিত্তিতে আসতে হবে। জি, আমাদের ব্যারিস্টার মোহাম্মদ আলী, আপনার কাছে আমি আরেকটু শেষ করি যে অর্থনীতির চাকা সচল করতে হলে যে দেখেন এখনো প্রান্তিক চাষিদের যে প্রোডাক্টগুলা, যে যে দুধ, ডিম, মুরগি, তারপরে বিভিন্ন যে খাদ্যশস্যগুলা, সেগুলো কিন্তু এখনো আমরা পাচ্ছি না ঠিক মতো, আমরা কিন্তু অনেক দাম দিয়েই খাচ্ছি এবং ওরা কিন্তু অনেকে ফেলে দিচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু জেলা প্রশাসন, সেখানে তারপরে আপনার সিভিল প্রশাসন আছে, আছে, তাদের তত্ত্বাবধানে আমাদেরকে এই সাপ্লাই লাইনটা এটাকে আরো বাড়াতে হবে। আমরা পরে আলোচনা আবার আসবো। ব্যারিস্টার মোহাম্মদ আলী, আপনার কাছে আবার আসবো আমরা। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যেটি ব্যারিস্টার মোহাম্মদ আলী যেসব অব্যবস্থাপনা এবং যে ধরনের প্রস্তুতির ঘাটতি বলি বা কৌশলের অভাব বলি, যে ধরনের অনিয়মের কথা তিনি তুলে ধরলেন, সেই সব ভুল থেকেই কি আমাদের করোনা সংক্রমণের হার বাড়ছে, বা সেই ভুল না হলে কি আমরা সংক্রমণকে আরও নিয়ন্ত্রণে রাখতে পারতাম? এক কথায় উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা যদি ভুল না করতাম বা প্রস্তুতির জায়গায় যদি খামতি না থাকতো, তাহলে তো অবশ্যই আমরা সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে পারতাম। যেমন উনি যেটা বলেছেন যে এখনো কি আমরা ক্রমাগত ভুল করে চলেছি? এখনো ক্রমাগত ভুল করে চলছি এটা বলা যাবে না, ভুল তো হতেই পারে। কাজ যখন করবেন, আপনি 100টা কাজ করলে 10টা ভুল আপনাকে অ্যালাউ করতে হবে, কারণ আমি 90% ইয়াতে থ্রেশহোল্ডে বিশ্বাস করি। কারণ আমি মনে করি যে কারো পক্ষে শতভাগ সঠিক কাজ করা সম্ভব না এবং শতভাগ কিছুই হয় না আসলে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা শতভাগ পারবো না, কিন্তু আমাদের 95% অ্যাচিভ করতে হবে। তো সেইটা আমরা অ্যাচিভ করতে পারছি কিনা এটা দেখতে হবে। উনি যেটা বলছেন কোঅর্ডিনেশন, হ্যাঁ, কোঅর্ডিনেশন ইজ এ বিগ প্রবলেম। সেটা তো আমরা বিভিন্ন মন্ত্রীর কথাবার্তায় বুঝতে পারি। বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী যখন বক্তব্য রাখেন তখন তো উনি নিজেই বলেন যে উনি এটা জানেন না, উনি সেটা জানেন না, উনি এই সম্পর্কে অবহিত নন। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের কোঅর্ডিনেশন একটা জায়গায় বড় দুর্বল এবং সেই কোঅর্ডিনেশনটা ঠিক করতে হবে। এবং এটা তো অনেক দিন ধরে বলা হচ্ছে, এটা তো আমরা এখানে বলে কোনো লাভ হবে না। এখানে যেখানে ঠিক করা দরকার সেখানে ঠিক করতে হবে। ঠিক করলেই কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো। আমাদের আগে যেটা বলেছিলাম যে আমাদের জীবন বাঁচানোর জন্যই আমাদের এখন দূরে এই যে ফিজিক্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, তো সেটা তো আমরা মেনটেন করতে পারছি না। তো এখন তাহলে কি? এখন তাহলে অন্য একটা তত্ত্বে যেতে হবে। এই তত্ত্বটা হলো হার্ড ইমিউনিটি। মানে কঠিন শব্দ আমি আসলে টকশোতে বলতে চাই না, কেন অনেক মানুষ শুনে তো এটা, তো তারা তো বুঝবে না হার্ড ইমিউনিটি কি। এটার বাংলা তো আরও কঠিন, পশুর অনক্রমণতা। মানে এইসব বুঝতেই তো কঠিন হয়ে যায়। তার মানেটা কি? তার মানে আপনি ঘুরে বেড়ান, আপনি সুইডেন এটা করেছে, আপনি ঘুরে বেড়ান, তারপরে আপনি অসুস্থ হবেন। আপনার যেটা ডক্টর সাহেব তো বললেন, কামরুল ভাই ইতিমধ্যে বলছেন যে 90% রোগের তো মৃদু হবে বা 80% মৃদু হবে, 10% একটু উপরের দিকে হবে, বাকি 10%-এর কিছু অংশকে হসপিটালে যেতে হবে। সো আপনি এটার সাথে ফাইট করলেন, আপনার নিজের মধ্যে ভাইরাসের ইমিউনিটিটা আসলো। কারণ আপনি যে প্রশ্ন দিয়ে শুরু করছিলেন ওটার একটা উত্তর দেওয়া দরকার। সেটা হলো যে এই করোনা থামবে কবে? করোনা তো আসলে থামবে না, থামার কোনো কারণ নেই। আপনি 1 মাস, 2 মাস, 3 মাসে থামার কোনো কারণ নেই। করোনাকে তখনই আমরা থামাতে পারবো যখন এটা প্রতিষেধক আবিষ্কার হবে, এবং সেটা যত জরুরি ভিত্তিতে কাজ হচ্ছে। ইটালি বলছে যে তারা প্রতিষেধক অলরেডি আবিষ্কার করে ফেলছে, তারা এটা দাবি করছে, কিন্তু এটার তো হিউম্যান ট্রায়াল চলছে। তো এইসব হিউম্যান ট্রায়াল শেষ করে সাধারণত স্বাস্থ্যবিদরা বলেন যে এটাতে 18 মাস সময় লাগে। বাট এই ক্ষেত্রে অনেক লোক, অনেক ল্যাবরেটরি একসাথে কাজ করতেছে, সারা পৃথিবী এখানে বিলিয়ন ডলার খরচ করছে, পৃথিবী এখানে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। সুতরাং এটা হয়তো ডিসেম্বর মাসের মধ্যে বা জানুয়ারি মাসের মধ্যে আমরা একটা ভালো প্রতিষেধক পাবো যেটা কাজে লাগবে। তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখন করোনাকে থামাতে পেরেছি। করোনা কিন্তু ওই যে 3 মাস পরে আস্তে করে নুয়ে যাবে মাথাটা, ওরকম হচ্ছে না। তাহলে আমরা সেখান থেকে বাঁচবো কিভাবে, বাঁচার উপায়? এটা ডিসেম্বর মাসে, সেখান থেকে ডিসেম্বর মাসে শুরু হয়েছে, এখন কিন্তু মে মাস, অলরেডি 5 মাস পার হয়ে গেছে। কিন্তু এর দাপট দেখেন, নিউ ইয়র্কে একটু দাপট কম ছিল, আবার গতকাল পরশু দাপট বেড়ে গেছে। সুতরাং এইটাকে আমাদেরকে মনে করতে হবে যে আমরা করোনার মধ্যে আছি, এবং করোনার সাথে বাঁচার যে সংগ্রাম, সেই সংগ্রামটা হলো স্বাস্থ্যবিধি মেনে চলা এখন এই পর্যায়ে। স্যার, আমরা একটা বিরতি নিয়ে এসে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনা।
প্রফেসর কামরুল হাসান খান, যেটি আমরা শুরুতেই আলোচনা করেছিলাম যে আমাদের টেস্টিং ক্যাপাসিটি যেটি ব্যারিস্টার মোহাম্মদ আলী বললেন যে এটা সহজেই করা সম্ভব, আসলে কি ততটা সহজ? যদি আপনার দক্ষ জনবল না থাকে, যে নাক থেকে অর্থাৎ মুখ থেকে যে ইয়েটা নিবে, স্যাম্পলটি যে নিবে, সে যদি সঠিকভাবে নিতে না পারে, সে নিজে যেমন ঝুঁকিতে থাকবে আক্রান্ত হওয়ার, তেমনি সঠিকভাবে রেজাল্টটাও আসবে না, এবং অনেক ক্ষেত্রেই তো মিসিং হতে পারে, এবং বাংলাদেশের ক্ষেত্রে হয়তো বা সে ধরনের ঘটনা ঘটতেও পারে, না হলে সংক্রমণের হার এত বাড়বেই বা কেন? আসলে আমাদের জনবলের ঘাটতির শুরুটা কোথা থেকে? ধন্যবাদ জাহিদ। আপনি এর আগে একটা প্রশ্ন করেছিলেন, ওইখানে আমি যেতে চাই। সেটা হলো যে আমাদের টেকনোলজির সমস্যা। এটা দুঃখজনক যে প্রায় 12 বছর ধরে এই টেকনোলজি নিয়োগের উপর একটা নিষেধাজ্ঞা আছে, আইনগত নিষেধাজ্ঞা আছে। তো এটা খুব দুঃখজনক, কারণ হচ্ছে যে আমাদের বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে ল্যাবরেটরি যে বিশাল একটা গবেষণা, সেখানে টেকনোলজিসটা হচ্ছে অপরিহার্য অঙ্গ। সেখানে কিন্তু 12 বছর ধরে সরকারি কোনো টেকনোলজি নিয়োগ নেই, এবং আমাদের দেশে অসংখ্য টেকনোলজিস্ট আছে যারা বেকার ঘুরে বেড়াচ্ছে। এই সময় আমরা টের পাচ্ছি যে টেকনোলজিস্টদের, এমনিতে আমরা যারা ল্যাবরেটরি মেডিসিনের লোক, আমি তো নিজেও প্যাথোলজি বিশেষজ্ঞ, ল্যাবরেটরি মেডিসিন আমরা জানি টেকনোলজির কত গুরুত্ব, এবং অনেক ল্যাবরেটরি চলে প্রধানত টেকনোলজির দ্বারা। সেই কারণে এই জিনিসটা আমরা জানি না এই মুহূর্তে কীভাবে সামাল দেবে। তবে আপাতকালীন কিছু কিন্তু ব্যবস্থা নেওয়া যায়, কারণ হচ্ছে যে এখন তো একটা খুবই জনগুরুত্বপূর্ণ সময় যাচ্ছে। সেখানে আমাদের ডাক্তার কিন্তু প্রায় 40,000 ডাক্তার বেকার ঘুরে বেড়াচ্ছে। কারণ এখন কিন্তু আমার যদি শক্তিটা, আমাদের ইয়েটা যদি মানে মানব সম্পদ বা ম্যান পাওয়ারটা যদি আমরা এডুকেট না করি, তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। যেমন ধরেন যে আমরা জানি যে বসুন্ধরা একটা হাসপাতাল করতেছে, এটা বোধহয় এখন 1000, প্রথমে 5000-এর ঘোষণা ছিল না, এরকম এখন বোধহয় 1000। সেখানে তো আমাদের প্রচুর ডাক্তার লাগবে, নার্স লাগবে। হ্যাঁ, আপনি এটা বলেছিলেন যে বিশ্ব স্বাস্থ্য একটা হিসাব আছে, প্রতি 10,000-এর জন্য 10 জন ডাক্তার, 15 জন নার্স থাকবে, মানে 1:3। কিন্তু সেখানে বাংলাদেশের চেহারাটা উল্টা, ডাক্তার বেশি, নার্স কম। সেই কারণে এই জায়গাগুলো আমাদের এখন দুর্বলতাগুলো বুঝতে পারছি। তবে এটিও পাশাপাশি বলতে হয় যে আমাদের বাংলাদেশ তো একটা নিম্ন মধ্যম আয়ের দেশ, সেই হিসেবে আমাদের হেলথ সার্ভিসের সম্প্রসারণটা কিন্তু ভালোই হয়েছে। আমাদের ম্যান পাওয়ার যা আছে মোটামুটি বা এই দেশের অবস্থান হিসেবে এরকমই অন্যান্য দেশেও এরকম। যে ভিয়েতনামে এত সফলতা, তারাও কিন্তু আমাদের থেকে পিছিয়ে স্বাস্থ্যখাতে। তাদের যে 63টা বড় হাসপাতাল, আর প্রান্তিক পর্যায়ে তাদের কিছু হাসপাতাল আছে, ছোট ছোট হাসপাতাল আছে। সেখানে বিষয়টা হলো ম্যানেজমেন্টের জায়গাটা। এখন হলো স্ট্রিক্টলি এই জায়গাটা আমরা বারবার বলেছি যে আমাদের ম্যানেজমেন্টটা শক্তিশালী করতে হবে। সিদ্ধান্ত গ্রহণের যেটা দেখছি আমরা, ম্যানেজমেন্ট, সিদ্ধান্ত এবং সমন্বয়, এই 3টা জায়গাতে আমরা দুর্বলতা দেখছি। এখন হলো যে আমার তো কথা বলে লাভ নাই, এখন হলো যে আমার টেস্ট বাড়াতে হবে। টেস্ট যত বাড়ানো হবে তত বেশি আমরা বুঝতে পারবো। কারণ হচ্ছে যে আমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো আমরা শুধু বারবার বলতে চাই না, কিন্তু সেই জায়গাতে আমাদের ইন্টারফেয়ার করতে হবে। তো ধরেন আমরা গোটা বাংলাদেশে কিভাবে ছড়িয়ে পড়লো এই সংক্রমণটা, সেটা আমরা দেখেছি। বিদেশ থেকে যারা এসছে তারা ছড়িয়ে পড়েছে। এখন আমরা যদি অ্যাগ্রেসিভ না হই পরীক্ষায়, যেমন প্রথম দিকে আমরা দেখেছি 3 মাসে একটা কেন্দ্র থেকে পরীক্ষা হচ্ছে, আমরা কিন্তু যারা চিকিৎসা বিজ্ঞানের লোক আমরা বারবার বলছি এটা বাড়াতে হবে। এটা এবারে কিন্তু একটা ভালো সুবিধা ছিল যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুরু থেকেই খুব পরিষ্কার করে তার নির্দেশনাগুলি দিচ্ছিল, বারবার বলছিল টেস্ট টেস্ট টেস্ট। এই কথাগুলো আমরা চিকিৎসক নয়, সাধারণ মানুষও বলছে যে কেন পরীক্ষা বাড়ানো হচ্ছে না। কিন্তু আমরা দেখলাম যে একটা জায়গা থেকে 3 মাস পরীক্ষা হলো, তারপর কিন্তু বাড়ানো হলো। এই জায়গায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি তুলেছেন, সেটা হলো যে আমাদের দ্রুত যদি টেস্ট বাড়াতে যাই, সেখানে কিন্তু ভুলের সম্ভাবনা থাকে, কারণ এই টেস্টটি এত সহজ নয়। এবং যে কোনো আমরা যারা ল্যাবরেটরি মেডিসিন লোক, আপনি যদি বলেন যে এটা ভুল হয়েছে কিনা, আমি কিন্তু প্রথমে স্বীকার করে নিব যে ভুল হতেও পারে, কারণ অনেকগুলি ধাপ আছে। তো নমুনা সংগ্রহ খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেখানে সঠিকভাবে নমুনা সংগ্রহটা না হয় তাহলে কিন্তু রেজাল্ট ঠিক মতো আসবে না। সেটা আবার কালেকশন করা, একটা টিউবের ঢোকানো হয়, সেখানেও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। তারপর মেশিন ঠিক মতো কাজ করছে কিনা, মেশিনের কোনো এরর আছে কিনা, তারপরে এর পেছনে যারা লোকগুলো আছে, যারা এক্সপার্ট, যেটা আপনি বিশেষজ্ঞ বা এক্সপার্ট টেকনোলজি, যারা রিড আউট করবে, রিডিংও কিন্তু সহজ বিষয় নয়। আপনি যে রেজাল্টটা দেখবেন তখন রিডিংও একটা গুরুত্ব, সেখানে যে কোনো ধাপে ভুল হতে পারে। সেই কারণে আমরা এই যখন নতুন করে করছে, দ্রুত যেহেতু করছে, সেখানে নানা ধরনের সীমাবদ্ধতা থাকতে পারে। সেখানে আমরা বলেছি এই সমস্ত পরীক্ষাগুলো মনিটরিং করতে হবে, সুপারভাইজ করতে হবে। এখানে আমাদের এক্সপার্টের কিন্তু বাংলাদেশে খুব একটা অভাব নাই। আমাদের যেন ভাইরোলজি বলেন, প্যাথোলজি বলেন, মাইক্রোবায়োলজি বলেন, দেশের প্রয়োজনে সেই হিসাবে তো নাই, কিন্তু এই একটি পরীক্ষার জন্য কিন্তু যথেষ্ট আছে। আমাদের একটা ল্যাবরেটরি আমরা করেছি অনেকদিন আন্দোলন করে, সেটা রেফারেল ল্যাবরেটরি।
এখন ধরেন যে আইডিসিআর একটা করলো, আবার ঢাকা মেডিকেল বা বঙ্গবন্ধু একটা করলো, 2 রকম রেজাল্ট হলো। এরা কিন্তু সিদ্ধান্ত দিতে পারে না, সিদ্ধান্ত তৃতীয় পক্ষ থেকে। সেখানে আমাদের দীর্ঘদিন একটা দাবি ছিল, সরকার সেটা মেনেছে, রেফারেল ল্যাবরেটরি করেছে আমরা যে আগের কাতে, ওখান থেকে কিন্তু তৃতীয় সিদ্ধান্ত নিতে হবে। সেখানে ওখানে আমি পার্সোনালি কথা বলেছি, যেখানে যিনি দায়িত্বে আছেন ডিরেক্টর, হি ইজ ভেরি অ্যাক্টিভ, শামসুজ্জামান তুষার, খুব ভালো কাজের ছেলে এবং ভালো মেধাবী। তাকে আমি বলেছি তোমার এই মনিটরিংটা দ্রুত করতে হবে। মনিটরিং ব্যবস্থা যদি তুমি দ্রুত না করো তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যেতে পারে। আমার তার মধ্যে একজনের সংক্রমণ আছে কিন্তু আমরা দিচ্ছি নাই, বা আরেকজনের আছে নাই তার দিচ্ছি আছে। সেই কারণে এখানে আরেকটি কথা বলি যে আমরা এই টেস্ট দিয়েই, যেটা আরটিপিসিআর, এখন তো এবার দেখলাম যে মানুষ বেশ সচেতন হয়েছে। আমি কিন্তু মনে করি যে মানুষ কিন্তু যথেষ্ট সচেতন। আমি প্রায় চেষ্টা করি সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কি বুঝছে। কিন্তু যে সমস্যাটা হচ্ছে সেটা হলো মানুষের প্রয়োজনের কাছে মানুষ হার মানে। আর বাচ্চার খাবার নাই ঘরে, নিয়ে না খেয়ে সে তো বেরোবে, সে তার কাছে মৃত্যু কোনো বিষয় হবে না। সেই কারণে সরকার চেষ্টা করছেন যে প্রণোদনা দিয়ে বা নানা ধরনের খাবার ঘরে পৌঁছে দেওয়া। তো আমরা যেটা বলবো, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য এখানে আছেন, সকলের কাছে আপনারা যেটা চেষ্টা করবেন, একসময় আমরা যে ভিড় করে টেলিভিশন ক্যামেরা নিয়ে খাবার দেওয়া, ভিড় কিন্তু এড়াতেই হবে। এই সামাজিক দূরত্ব যদি এটি যে মাস্ট, এটা যারা যে সমস্ত দেশ শুধু দুটো ফলো করেছে, ঘরে অবস্থান যেটা হোম কোয়ারেন্টাইন বলছে, আরেকটি বলেছে যে সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব। এখানে আপনাদের জন্য আমাদের একটা পরামর্শ, বিগত 7 দিন ধরে আমরা বলছি, এই একটি শব্দ কিন্তু মানুষ বুঝতে পারে না। এই হোম কোয়ারেন্টাইন কি, সোশ্যাল ডিস্টেন্সিং কি, লকডাউন কি, এটা কিন্তু সাধারণ, এটা কিন্তু আমাদের ব্যর্থতা। আমরা কিন্তু মানুষকে এই জায়গায় বোঝাতে পারিনি। সামাজিক দূরত্ব বলতে কি বুঝবে সে বলেন? সে কারণে আমরা গত সপ্তাহে আমরা বলছি শারীরিক দূরত্ব, হ্যাঁ, এবং এটা না 1 মিটার থাকবে না, 2 মিটার থাকবে। এই জিনিসগুলো আপনার দায়িত্বে, এই জিনিসগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা, এর যে গুরুত্ব, সেটা কিন্তু মিডিয়া অনেক কাজ করেছে। আর মিডিয়ায় আমি মনে করি প্রধানত এই মানুষকে সচেতন করার জন্য, এবং গ্রাম মধ্যে সাধারণ মানুষ কিন্তু জেনে গেছে এখন, কিন্তু মেনটেন করতে হবে। কিন্তু কোনো দেশ, আমি শেষ কথা বলি, কোনো দেশ, কোনো উন্নত দেশ কিন্তু এই লকডাউন বলি, হোমগার্ড কিন্তু নিয়ন্ত্রণ করতে, যতক্ষণ পর্যন্ত তারা কঠোর না হয়েছে। হ্যাঁ, কামরুল হাসান খান, আপনার কাছে আবার আসবো আমরা। ব্যারিস্টার মোহাম্মদ আলী, প্রফেসর কামরুল হাসান খান যেটি বললেন যে লকডাউন বা ঘরে বন্দি রাখা বা ঘরে থাকার যে সংস্কৃতি, এটি বাংলাদেশের মানুষের কাছে আসলেই নতুন। অনেক মানুষ এটি ঠিকমতো জানেও না যে তাকে কেন ঘরে থাকতে, বা ঘরে থাকতে আমাদের ভালো লাগে না, বাংলাদেশের না, গোটা বিশ্বের জন্য নতুন। অভ্যাসগত একটি বিষয় আছে যে আমরা ঘরে থাকতে পছন্দ করি না, এরকম অনেকেই আছে যারা এমনিতেই ঘুরতে বের হয়। এটি বাংলাদেশের কাছে যেহেতু নতুন, সেখানে বাংলাদেশের মানুষ আবার কঠোরতাটাকেও পছন্দ করেন না। অন্য দেশে যে কঠোরতা প্রয়োগ করে বা আইন মানার যে সংস্কৃতি সেখানে আছে, সেই অভ্যাস বাংলাদেশের মানুষেরও গড়ে ওঠেনি। এই যে সামাজিক সচেতনতা না আসা, বা একজন মানুষ সচেতন না হওয়া, বা সে না হলে তার কি হবে, এই যে বোধ, সেই বোধ শক্তিটা আমাদের মানুষ হিসেবে, আমরা বাঙালি হিসেবে আমাদের মধ্যে আসতেও সময় লাগছে। এটি আসলে, এটা নিউ ইয়র্কের মতো জায়গাতে, সেখানেও এই লকডাউন এটা মেনটেন করতে পারছে না। আর আমাদের দেশের মানুষ তো অর্ধশিক্ষিত, অশিক্ষিত ম্যাক্সিমাম মানুষ। তো কাজেই সেখানে আপনি 100% পারবেন না, যতটুকু পারা যায়। যে ভিয়েতনামের কথা বারবার উঠে আসছে, ওনারা কিন্তু হসপিটালে যেহেতু স্বল্পতা আছে, জনবল স্বল্পতা আছে, কাজেই ওনারা হসপিটালের উপরে ডিপেন্ড করে না। ওনারা করেছেন কিন্তু প্রিভেন্ট করতে পারলে হসপিটাল লাগবে না। প্রিভেন্ট না করতে পারলে কিন্তু আপনার হসপিটাল বাড়াতে হবে, আপনার জনগণ মানে সেবাদানকারী লোক বাড়াতে হবে আপনাকে। তো কাজেই যেটা আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী খুব দ্রুত গতিতে মানে সিদ্ধান্তের ভিত্তিতে কিছু ডক্টর, নার্স নিয়োগ দিয়েছেন। এটা খুবই অত্যন্ত প্রশংসনীয় কাজ। কিন্তু আমার মনে হয় এই সংখ্যা আরও বেশি বৃদ্ধি করতে হবে, যেহেতু আমাদের ডাক্তার রয়ে গেছে। কামরুল ভাই বললেন যে 40,000 ডাক্তার পাশ করে বসে আছে, এই সংখ্যা আরও বাড়াতে হবে। এবং সবথেকে একটা জিনিস আমি একটু বলি, যে আমাদের দেখেন জিডিপির হলো 0.69 আমাদের স্বাস্থ্য খাতে ব্যয় হয়। আমরা শুধু তাদেরকে দোষটাই দেব সেটা না, তাদের আমরা ভুল ধরাচ্ছি ঠিকই, কিন্তু তাদের আবার সামর্থ্য দেখতে হবে আমাদের। এই খাতে কিন্তু এখন সচেতন হওয়ার সময় আসছে। স্বাস্থ্য খাতকে কিন্তু আর আপনি নেগলেক্ট করতে পারবেন না। এই স্বাস্থ্য খাত যদি নেগলেক্ট হয়, আপনার অর্থনীতি কিন্তু সামনের দিকে এগোবে না। আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনা এখন থেকেই করতে হবে। এই জিডিপিতে যে আপনার যে বাজেট, এটাকে আপনাকে বাড়াতে হবে, আপনার সুযোগ সুবিধা বাড়াতে হবে, এবং এই পরিধি বিস্তার করতে হবে। ইভেন প্রয়োজন হলে আপনাকে যে ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে এসে আপনার
এই মেডিকেল সেবাটা বাড়াতে হবে। আমাদের দেশে বেসরকারি যে যে আপনার যারা মানে চাকরিজীবী, তাদের কি কোনো ইন্স্যুরেন্স আছে? তাদের কোনো ইন্স্যুরেন্স নাই। সরকারিদের হয়তো কিছু নামমাত্র আছে। আপনার ক্ষুদ্র ব্যবসায়ীদেরকেও এই ইন্স্যুরেন্সের মধ্যে আনতে হবে। আপনাকে বিশাল পরিসরে আপনাকে এই সেবাটা দিতে হবে ভবিষ্যতে। আমি যেটা যে বলতে চাই যে সরকারি ভুল ত্রুটি থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী রাত দিন কাজ করে যাচ্ছেন। ওনার যে প্রণোদনা প্যাকেজটাও উনি বাড়িয়েছেন এই খাতে, কিন্তু প্রণোদনা প্যাকেজ দিয়ে শুধু হবে না। বাংলাদেশ একটা বিশাল সংকটের মধ্যে পড়ে গেছে পৃথিবীর মতো, কিন্তু অন্যান্য উন্নত দেশের তুলনায় আমাদের দেশের যেহেতু অর্থনীতি অত্যন্ত ভঙ্গুর, কাজেই এখানে কিন্তু আমরা সেইভাবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, আমরা কিন্তু এখনও দেখেন ঢাকা শহরে বহু মানুষ, ক্ষুধার্ত মানুষ সকাল থেকে রাত পর্যন্ত চিৎকার করতেছে আপনার বাড়ির সামনে। আমরা কিন্তু কোনো সংসদ সদস্যকে আমরা দেখছি না, কোনো জনপ্রতিনিধিকে আমরা দেখছি না এই লোকগুলাকে ট্যাকেল দেওয়ার জন্য। এই লোকগুলাকে ট্যাকেল দিতে পারে আমরা কিন্তু দেখছি না। ওনারা শুধু সরকারি মাননীয় প্রধানমন্ত্রী যে ত্রাণ দিচ্ছেন সেই ত্রাণের উপরেই হয়তো ম্যাক্সিমাম নির্ভর করছেন। হয়তো এই কথা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, আমি কথাটা একটু মানে শেষ করে নিই। এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না হয়তো, কিন্তু ম্যাক্সিমাম জনপ্রতিনিধির ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। ওনারা শুধু সরকারি ত্রাণটাই বিতরণ করছেন, কিন্তু ওনারা যথেষ্ট বিত্তবান। এই জনপ্রতিনিধি যারা আছেন, ইভেন আমাদের ডাক্তার যারা আছেন, যে ডাক্তার যে আমাদের যে ডাক্তার সাহেব যারা আছেন, ওনারা কিন্তু বড় বড় হসপিটাল দিয়েছেন। ওনারা কিন্তু আমাদের সুদিনে ওনারা জাতিকে সেবা দিয়েছেন রাত্রে 1টা 2টা পর্যন্ত, লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন। কামানো কোনো এটা মানে ইয়ে না, হার্মফুল না, কিন্তু এই জাতির ক্রান্তি লগ্নে তাদেরকেও এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এই সমাজকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। উনি একা তো পারবেন না, রাষ্ট্রের কোষাগার থেকে উনি কত টাকা দিতে পারবেন? সবাইকে দিতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে এখানে। ব্যারিস্টার মোহাম্মদ আলী, আপনার কাছে আবার আসবো আমরা। তানভীর হাসান ছোটমণি, আপনার কাছে আসবো, কিন্তু আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিট অল্টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনা করছি করোনা সংক্রমণ কতদিন, করোনা আসলে আমাদের মাঝে কতদিন থাকবে, করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বা করোনা মোকাবেলায় মানুষ কীভাবে বাঁচবে, করোনা থেকে বেরিয়ে আসার নানা উপায় নিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন আমাদের অতিথিরা। আমি এখন যাচ্ছি তানভীর হাসান ছোটমণি, আপনার কাছে। আপনি তো সংসদ সদস্য হিসেবে এলাকায়, যেটি মোহাম্মদ আলী ভাই বললেন যে ত্রাণ বা মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে যথেষ্ট কার্যক্রম নিয়েছেন, সব সংসদ সদস্যকে সেইভাবে দেখা যাচ্ছে না, যেটি মোহাম্মদ আলী ভাই তার নিজের ভাষায় বললেন যে, এবং অনেকেই বিত্তবান আছেন, ধনবান আছেন, যারা সরকারের সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও মানুষের পাশে দাঁড়াতে পারেন, কিন্তু সেই হার তুলনামূলক কম কেন? আসলে জনপ্রতিনিধি যারা আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মোটামুটি আমার দেখা মতে জানা মতে সকলেই কাজ করছেন। হয়তো অনেকে টিভিতে মিডিয়ায় তাদের ভিডিওগুলো আসছে না, কিন্তু তারা সকলেই কাজ করছেন। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে মনিটরিং করছেন। যেটা প্রথম অবস্থায় যেটা হয়েছিল যে লকডাউনের কারণে প্রথম সপ্তাহে প্রথম অনেকেই বুঝতে পারেনি যে কিভাবে কাজ করব, কিভাবে যাব কি যাব না অনেকেই। কিন্তু তার পরবর্তীতে যে কারণে হয়তো এই যে আমাদের চালের যে সমস্যাটা, বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন কি বলে ডিলারের সমস্যাগুলো হয়েছিল, সেই সময় হয়েছিল। আজকে দেখেন বর্তমান বাংলাদেশে একটা ছোট্ট ঘটনা এক জায়গায়, আজকে টিভিতে দেখলাম যে কোনো জায়গায় ছোট্ট একটা ঘটনা দ্রুত 1 মিনিটের মধ্যে সারা বাংলাদেশে, সারা বিশ্বে ছড়িয়ে যায়। তো কোথাও যদি চাউলের কোনো ঘটনা, অনিয়মের ঘটনা ঘটে, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। কতগুলো লোকের মধ্যে ভাইরাল হয়েছে, কতগুলো লোক, মাত্র 7,000 উপরে চালের ডিলার, চেয়ারম্যান 7,000 উপরে, মেম্বার কতগুলো। তো কতগুলো ভিডিও ভাইরালের কথা বলছেন, এর আগেও একবার বলেছেন আপনারও একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে কাঁচা ধান কাটার একটি ভিডিও আমরা দেখতে পাই। সেটি আসলে ঘটনাটা কি? আসলে সব ঘটনার তো ভিডিও দেখেও সব ঘটনা ওইভাবে উপলব্ধি করা যায় না। আসলে যে ঘটনাটি ভাইরাল হয়েছিল সেটা
আমি এই করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা ত্রাণ যে প্যাকেজগুলো আমরা সেখানে দিয়ে আসার পথে ধান খেতের পাশ দিয়ে আসতেছিলাম, তখন একজন কৃষক তখন দেখেছে একা ধান কাটতেছিল এবং কি তার ক্ষেতের 80% ধান সে একাই কেটেছে। আমি তাকে প্রশ্ন করি যে কেন আপনি একা ধান কাটছেন? তখন সে কৃষকটা আমাকে উত্তর দেয় যে আমার এখানে আমি লোকের অভাব প্লাস আমার অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তখন তার সাথে কথা বলতে বলতে আমি আমার সাথে যে সব নেতা কর্মীরা ছিল সকলকে উৎসাহিত করার জন্য যে আজকের থেকে মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মসূচি দিয়েছিল সেই কর্মসূচি আমরা উদ্বোধন করছি। আমি নিজে ধান কেটে শুরু করছি, যেটা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ কাটা সহযোগিতা, কৃষকদের সহযোগিতা করবে। সেজন্য মূলত কৃষকের ধানটা আমি কাটা শুরু করি এবং সেটা যেটা ভাইরাল করেছে অবশ্যই রাজনৈতিক স্বার্থ এবং কি সরকারের যে সুনাম, আমাদের দলীয় কর্মীরা যে কাজগুলো করছে এই বিপদের সময়। আমি নিজে মাঠে প্রায় 1 মাস প্রতিদিন, আমি ঢাকায় প্রথম আসা, আমি ঢাকা বাসা আমি এখন পর্যন্ত যাই না, আমি একটা মিনিট বলবো। তো আমি প্রতিদিন সেখানে কাজ করছি, আমি দেখছি যে আমাদের ছাত্রলীগ, যুবলীগ কর্মী ভাইয়েরা যেভাবে ত্রাণ কার্যক্রম এবং কি ধান কাটা কার্যক্রম করছে, সেখানে আমাদের পুলিশ প্রশাসন অত্যন্ত সাহসিকতার সাথে প্রতিদিন মাঠে থেকে কাজ করছে, সাংবাদিক ভাইয়েরা এবং কি প্রশাসনের লোক। আমি মনে করি যে এই সময় মানুষ, ধানটা কি পাকা ছিল না কাঁচা ছিল? ধানটা আপনি কি পাকা ধান ছিল চিনতে এবং পারেননি কি- যে পাকা ধান কিনা কাঁচা ধান? সে ধানটা পাকা ছিল যে কারণে কৃষক তার ধান কাটতেছিল। আমরা তো জাস্ট অল্প কিন্তু ভিডিওতে সহযোগিতা দেখা করছি। যাচ্ছে যে এটি একটি কাঁচা ধান এবং ধানের না এটা উপর থেকে যে ক্যামেরাটি ধরা হয়েছে সে অল্পটুকু ক্যামেরা যে উপর থেকে ধরছে, যে কারণে যেটা 28 ধান বলে যে ধানটার পাতা কাঁচা দেখা পাতা কাঁচা থাকা অবস্থায় তারা ধানটা কাটে। তো সেখান থেকে সে পুরো ভিডিওটা না দিয়ে 24 সেকেন্ডের একটা ভিডিও তারা ভাইরাল করে। এটা ষড়যন্ত্রমূলকভাবেই করে এবং কি এটা রাজনৈতিক উদ্দেশ্য একটু হাসিল স্বার্থে। করার জন্য মূলত এটা করা হয়েছিল। আমি অবশ্যই সেটা বলবো যে তারা হ্যাঁ মনে পরিচয় দিয়েছে জাতিকে এই সময় এইভাবে। তাহলে যারা জনপ্রতিনিধি অথবা যারা কর্মী, যারা কাজ করবে তাদেরকে নিরুৎসাহিত করা। এখন যদি কেউ বলে জিয়া রহমান সাহেব যে সময় খাল কাটতে ছিল সেটা খাল ছিল না, পুকুর ছিল, তো এটা কেউ যদি এইরকম যদি কোনো ধরনের প্রচার করতে চায়, এটা আমি মনে করি যে এটা কখনোই ভালো না। এই সময় জাতির এই সময় আমরা কখনো কাম্য করব না যে মানুষকে বিভ্রান্ত করে, যেটা মানুষের যারা এই জীবন বাজি রেখে মাঠে কাজ করছে এবং জনপ্রতিনিধিরা কাজ করছে, অন্যান্য সংস্থা, শুধু জনপ্রতিনিধি, এখানে সাংবাদিক ভাইয়ের প্রতিদিন তারা কিন্তু কাজ করছে। কোথায় কি হচ্ছে, কোথায় কোন রোগী কিভাবে আক্রান্ত হচ্ছে, সেভাবে কিন্তু কাজ করছে। আমরা মনে করি আমরা যে- একদম শেষ দিকে চলে এসেছি, সময় কম আমাদের। আমি শুধু একটুকু বলবো যে আমি এই জাতির এই সময় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাবো আমি একজন জনপ্রতিনিধি হিসেবে, এবং কি মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, ত্রাণ কার্যক্রম যেভাবে উদারভাবে ঢালাওভাবে তিনি সহজে শ্রমিক, খেটে খাওয়া মানুষদের লিস্ট করে প্রায় 2 কোটির উপরে মানুষকে এই 1 বছর তাদেরকে শুধু 1 মাসের জন্য নয়, প্রতি মাসে তাদেরকে সহযোগিতা করবে সেই লিস্ট কিন্তু করা হচ্ছে। আমি সেই মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং কি যারা আমরা প্রতিষ্ঠিত সমাজে বিভিন্নভাবে, সেটা ব্যবসায়ী হোক, সেটা চাকরি, যে কোনো পেশায় হোক, আমরা যদি সকলেই এই ক্লান্তিলগ্নে সকলেই গরিব দুঃখী মানুষের পাশে আমরা যদি সহযোগে হাত বাড়িয়ে দিই, অবশ্যই আমরা এই যুদ্ধে জয় হব। অবশ্যই আমাদের আরও উদার হতে হবে এবং সকলকে ঘরে করোনার ভয়ে ঘরে থেকে আমাদের যদি ঘরে বসে তাহলে আমরা ঠিক হবে না, আমাদের সকলকে কাজ করতে হবে। মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোটমণি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবু আলম মোহাম্মদ শহীদ খান স্যার, আপনার কাছে যেটি সবাইকে ঐক্যবদ্ধভাবে এবং মানবতার সেবামূলক মনোভাব নিয়ে যেটা পাশে দাঁড়ানোর কথা বললেন, আমরা যদি একটু বিস্তর আলোচনায় যেতে চাই যে দেখলাম যে সাম্প্রতিক সময়ে যে শিথিলতা তৈরি হয়েছে, নিষেধাজ্ঞাগুলো থেকে একটু শিথিলতা দেখা যাচ্ছে, তার একটি প্রভাব হয়তো আমাদের জনজীবনে পড়বে। সেই প্রভাবটা কি মানুষ, আপনি আগেও বলেছেন যে জীবন না জীবিকা, সেটি কি জীবনের উপর পড়বে নাকি জীবিকার উপর পড়বে? না, শিথিল করা হলে এখন পর্যন্ত যে ট্রেন্ড, মানে আমরা তো আলোচনা করছি যে আমরা এখন কি ট্রেন্ড আছে, ট্রেন্ডটা হলো উপরের দিকে যাচ্ছে কার্ভ।
তো রোগীর সংখ্যা বাড়ছে, সংক্রমণের সংখ্যা বাড়ছে, এবং আমাদের হসপিটালের যে সামর্থ্য, সেই সামর্থ্য তো আমরা বাড়াতে পারি নাই। আমরা যেটা চেষ্টা করছি সেখানে এখনো ডাক্তার নার্স নিয়োগ দিতে পারি নাই, যেসব হসপিটাল চালানোর কথা বলছি আমরা। এবং আমাদের তো টেকনোলজিস্টের কি অবস্থা কামরুল সাহেব বললেন। তো সুতরাং আমরা কিন্তু এই শিথিল করার মধ্যে দিয়ে বিপদটাকে বাড়িয়ে দেওয়ার একটা রিস্ক নিচ্ছি। একটা রিস্ক, এরকম রিস্ক তো নিতেই হবে, আপনি ঝুঁকি নিচ্ছেন। তো বিপদ যদি বেড়ে যায় তখন কিন্তু আমরা বিপদটাকে কিভাবে মোকাবেলা করব তার জন্য ওয়েল থট একটা প্ল্যান থাকতে হবে। আমি সেই জন্য বারবার বলি যে আপনি সমন্বয় করে আপনি একদম পুরো পরিকল্পনা করে নেন। আপনার এই জিনিসটা তো 2020-এর মধ্যে এই জিনিসটা পুরা সময় জুড়েই কিন্তু এটার মোকাবিলা করতে হতে পারে, 2020-এর ডিসেম্বর মাস পর্যন্ত। সো আপনার প্ল্যানটা ওরকমই হবে যে আপনি কিভাবে জীবন বাঁচানোর জন্য কাজ করবেন আর কিভাবে জীবিকা কাজ করবেন। যেটা এমপি সাহেব বললেন যে 2 কোটি মানুষ, আসলে 5 কোটি মানুষের তালিকা করা হয়ে গেছে অলরেডি। রিলিফ মিনিস্ট্রি 5 কোটি মানুষের তালিকা করেছে যাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে হবে। তো তালিকা হয়ে গেছে, এখন তাদের কাছে খাদ্য সহায়তা পৌঁছাতে হবে। আমাদের কাছে যে খাদ্য আছে গোডাউনে, এবং আমরা বড় মৌসুম থেকে যে খাদ্য সংগ্রহ করব 21 লক্ষ টন, এটা কিন্তু এনাফ এই 5 কোটি মানুষকে খাবার সাহায্য করে তারপর সারা দেশের মানুষ খেতে পারবে। সুতরাং আপনি আগামী 3 মাসের জন্য, 3-4 মাস 6 মাসের জন্য নিশ্চিত থাকতে পারেন। দ্বিতীয়ত হলো আমাদেরকে এখনই খুঁজতে হবে যে আমরা খাদ্য সামগ্রী যদি আমাদের প্রয়োজন হয় আমরা কোত্থেকে পেতে পারবো। আমাদের সেই মার্কেটটা খুঁজতে হবে, কেন করোনার এই সংক্রমণের কারণে আফ্রিকায় কিন্তু বড় ধরনের খাদ্য দুর্বলতা দেখা যাচ্ছে, এবং পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য দুর্বলতা আছে, এবং এটার আনার একটা ব্যাপার আছে। যেমন আমরা কানাডা থেকে গম আনি, আমরা রাশিয়া থেকে গম আনি, সেটা আনার একটা বিষয় আছে যে জাহাজ চলাচল চলতে হবে, শ্রমিক লাগবে। তো আপনাকে এখনই প্ল্যান করতে হবে যে আপনি যে খাদ্য সামগ্রী দরকার 2020-এর ডিসেম্বর মাস পর্যন্ত কত দরকার এবং কত আপনার আছে এবং কত আপনি আনতে পারবেন, এবং সেটা কীভাবে আনবেন। আপনি ভারত থেকে আনতে পারেন, আপনি বার্মা থেকে আনতে পারেন, থাইল্যান্ড থেকে আনতে পারেন, আপনি রাশিয়া এবং কানাডা থেকে আনতে পারেন। সেটার জন্য অর্থ দরকার। সেটার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংকে আমাদের যে বৈদেশিক মুদ্রার, আমরা তো অহংকার করি, আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আছে। সো ওই বৈদেশিক মুদ্রা থেকে আপনি খরচও করতে পারবেন জনগণের জন্য। আপনার 1 কোটি মানুষ আছে যারা দিন আনে দিন খায়। আমি আগেই বললাম যে 5 কোটি মানুষের তালিকা তৈরি করা হয়েছে। সো আপনি তাদেরকে খাদ্য সাহায্য দিবেন, আপনার 1 কোটি মানুষকে কিন্তু আপনি অর্থ সাহায্যও দিতে পারেন। 1 কোটি দিন মজুর মানুষ এর তালিকা যদি হয়ে থাকে তাহলে অর্থ সাহায্য দেন। কারণ আপনি তো ইকোনমির চাকা ঘোরানোর কথা বলছেন। চাকা ঘোরানোর জন্য কিন্তু ওই মানুষটার কাছে টাকা থাকতে হবে। টাকা না থাকলে তো চাকা ঘুরবে না। আপনার চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিস, তরি তরকারি, মুরগি, ডিম, যাই বলেন, কৃষকের যা উৎপাদন সেটা কেনার জন্য টাকা লাগবে। সুতরাং আপনি চাল ডাল দিতে পারছেন, আপনি হয়তো তেল নুন দিতে পারছেন না, তো আপনি মানুষকে টাকাও দিতে পারবেন। 1 কোটি মানুষ যদি আমরা 5,000 টাকা করে দেই মাসে, সে কিন্তু 5,000 কোটি টাকা। আমি যদি 3 মাস দেই তাহলে এটা কিন্তু 15,000 কোটি টাকা। টাকা কিন্তু বেশি না। যখন আমরা 1 লক্ষ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করি তখনই আমার মাথায় ঠিক রাখতে হবে যে আমার এই প্রণোদনা প্রথম কার কাছে যেতে হবে। প্রথম নিশ্চয়ই এই আমাদের সিওদের কাছে যাবে না, যেটা আমেরিকায় হয়েছে। আমাদের ধরেন আমাদের ব্যাংকের এমডিরা এখন 20 লক্ষ টাকা বেতন পাওয়া এমডি আছে কিন্তু বাংলাদেশে। আমাদের বৈমানিকরা যেমন বিমানবন্দর তারা কিন্তু 20 লক্ষ টাকা বেতন পায়। সুতরাং প্রণোদনা কি তার কাছে যাবে না? প্রণোদনা 5,000 টাকা যাবে ওই দিন মজুর মানুষটার কাছে। ওই দিন মজুরের কাছে আগে প্রণোদনা যাইতে হবে। 1 কোটি দিন মজুর প্রণোদনা যেতে হবে দরিদ্র মানুষের কাছে। তারপরে আমরা আস্তে আস্তে এটাকে অর্থনৈতিক চাকাটাকে চালু করব, এবং এটা করার মধ্য দিয়ে কিন্তু আমরা করোনাকে অবশ্যই পরাজিত করতে পারবো। আমরা কিন্তু মানুষ কিন্তু জিতবেই। যেটা আলাপ হয়েছে যে আমরা দেখিনি, আমরা আসলে 3 জেনারেশন দেখি নেই লকডাউন, 3 জেনারেশন দেখি নেই। কিন্তু আপনি যখন স্প্যানিশ ফ্লুর কথা চিন্তা করবেন, এটা আমাদের দেশে আসে নাই, আমাদের দেশেও হয়েছিল স্প্যানিশ ফ্লু 1919 সালে। তখন কিন্তু মানুষ দেখেছে লকডাউন কাহাকে বলে, কত প্রকার কি কি, তখনও কিন্তু লকডাউন চালু করা হয়েছিল। আমাদের এই ভারতেও ফ্লু হয়েছে, ভারতেও মারা গেছে অনেক লোক। সুতরাং আমরা আমাদের 3 জেনারেশনে দেখিনি, এই জন্য আমরা বুঝতে পারছি না জিনিসটা কি। তো হয়তো এর পরের জেনারেশন ভালো মতো বুঝতে পারবে, কিন্তু আমরা এটাতে জিতবো। আমরা আশা করি আমরা এখানে জিতবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রফেসর ডক্টর কামরুল হাসান খান, যেটি স্যার বললেন যে মানুষ জিতবে করোনার বিরুদ্ধে, আমরাও জিততে চাই। করোনাকে মোকাবেলা করে অবশ্যই মানব সভ্যতা যেমন টিকে থাকবে, বাংলাদেশের মানুষ অনেক ভালো থাকবে, সেই প্রত্যাশা যেমন থাকে, কিন্তু প্রত্যাশার মধ্যে মানুষের সংখ্যাও অনেক সময় বেড়ে যায় যখন দেখে যে ক্রমাগত হারে সংক্রমণ হার বাড়ছে। কিন্তু এই সংক্রমণ থেকে প্রতিরোধে সরকারের যে ব্যবস্থা সেটি পর্যাপ্ত কিনা, বা সেখান থেকে আরও কিছু যোগ করা যায় কিনা, যে এটি করলে আমাদের হয়তো সংক্রমণের হার আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। মানে সর্বশেষ জানতে চাচ্ছি যে মানুষের কাছে কি কোনো আশার বাণী আমরা শোনাতে পারি? অবশ্যই জাহিদ, এখানে মানুষ তো আসলে আলটিমেটলি কখনো হারে নাই, জিতেছে।
কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা কীরকম হয়েছে সেটাই হলো বিষয়। এখানে আমাদের আস্থার জায়গাটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যেটি আমাদের শহীদ ভাই বলছিলেন, পরিকল্পনার জায়গাটা আমি মনে করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজে, কেন উনি তো এত অভিজ্ঞ একটা রাষ্ট্রনায়ক, গোটা বিশ্বের মধ্যে 4 বার দেশ পরিচালনা করছেন উনি, এই পরিকল্পনার জায়গাটা কিন্তু আমাদের বাংলাদেশে খুব ভালো হয়। আমাদের সমস্যা হয়ে যায় বাস্তবায়নের ক্ষেত্রে যে সমস্ত মানে মধ্যম অঞ্চল থেকে তৃণমূলে যাচ্ছে, এই জায়গাটায় বাস্তবায়নটা আমি দেখেছি সকল ক্ষেত্রে, আমাদের চিকিৎসার ক্ষেত্রে বলি, বন্টনের ক্ষেত্রে বলি, বা আইন শৃঙ্খলা, সব জায়গাটা এই জায়গাটা দুর্বলতা। আজকে ধরেন যে যেভাবেই হোক করোনা আজকে পুরো বিশ্বকে, এটা নতুন অভিজ্ঞতা, কিন্তু এর আগে হয়েছে নানা মহামারী, কিন্তু 210টা দেশকে আক্রান্ত করেছে এরকম ইতিহাস ধরনের হয়নি। এটা পৃথিবীর জন্য নতুন, এবং এত দ্রুত ছড়ানো কোনো কিন্তু ভাইরাসের আগে হয় নাই বা মহামারী হয় নাই। সে কারণে এই জায়গাটায় অভিজ্ঞতাটা নতুন, চিকিৎসা বিজ্ঞানীরা হিমশিম খাচ্ছে। তবে আমরা বাংলাদেশের কথা চিন্তা করি, আমরা যে আমি একটু যোগ করতে চাই শহীদ ভাইয়ের সাথে, সুইডেনের এক্সপিরিয়েন্স খুব খারাপ। এই হার্ড ইমিউনিটি আমরা জানি হার্ড ইমিউনিটি কী জিনিস, এটা মহামারীর শেষ দিকে একটা পরিসংখ্যান করার জন্য ব্যবহার করা হয় যে কত মানুষ আক্রান্ত হয়েছে, কারণ উপসর্গ ছাড়াও যারা আছে তাদের তো আর পরীক্ষা মধ্যে আনে না। আমি ওটা সমর্থন করি না, ওটা একটা খেলা আর কি। জি, ধরেন হার্ড ইমিউনিটি cannot দিয়ে কাজ play হবে with না, that. ওই জায়গায় আমরা যেতে চাই না। আজকে যেটা আমাদের জাহিদ বারবার বলেছে, আমরা প্রতিরোধের জায়গাটা, মোহাম্মদ আলী সাহেব বলেছে, প্রতিরোধের জায়গাটা আমাদের শক্ত রাখতেই হবে। আজকে সরকার, কারণ সরকার তো নানা কিছু দেখে, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে অনেক বেশি, সব জায়গায় দেখতে হয়, মানুষের সংকট, এদিকে আবার করোনা প্রতিরোধ, আবার ওইদিকে আমাদের আন্তর্জাতিক একটা প্রতিযোগিতাও কিন্তু এর মধ্যে আছে। হ্যাঁ, আমেরিকার, চীনের আমরা প্রতিযোগিতা বারবার লক্ষ্য করছি, বাণিজ্য প্রতিযোগিতা। হ্যাঁ, যে কারণে আমাদের গার্মেন্ট যেহেতু আমাদের অন্যতম একটা অর্থের অবলম্বন, সেই জায়গাটাও রক্ষা করাও কিন্তু দায়িত্ব আছে। কিন্তু আমরা যেটা দেখছি যে আমাদের গার্মেন্টসের আমাদের যেটা অভিজ্ঞতা, সেটা হলো যে গার্মেন্টসের ভেতরে কিন্তু প্রশাসনটা ভালোই তাদের, কিন্তু আমাদের সংখ্যা হলো যখন আমাদের মেয়েগুলো বা আমাদের শ্রমিকরা যখন ঘরে যাবে বা বাজারে যাবে, ওই জায়গাটা কিন্তু বড় দূর, এই জায়গাটাও নিয়ন্ত্রণ করতে হবে। আজকে ধরেন যে সরকার একা তো পারবে না, সরকারের পক্ষ থেকে যা কিছু করার চেষ্টা করছে, এবং আমি একটি কথা বলতে চাই যে আমাদের 2000 চিকিৎসক এবং বা 5600 নার্স নিয়োগ এই সময়টাতে, এটাও একটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু কারণ আমাদের তো লিমিটেশন আছে। তো সেখানে আমরা অভিনন্দন সরকারকে, কিন্তু আমাদের এখন যেটি দরকার সেটি হলো যে বিধিনিষেধগুলো, যে স্বাস্থ্যবিধিগুলো আমাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি যে সমস্ত দেশগুলো সফল হয়েছে তারা কঠোর নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক আচরণ করেছে, যেটি জাহিদ ভাই বা সবাই বলেছে যে আমাদের এই জায়গাটা ঘরে ঘরে খাবারটা পৌঁছে দিতে হবে। মানুষ যেন ঘর থেকে বেরোনোর প্রয়োজনীয়তা না অনুভব করে। মানুষ তো শখ করে এখন বেরোয় না, মানুষ জানে, কিন্তু আমি নিশ্চিত দেশে মানুষ সব স্তরের মানুষই কিন্তু জেনে গেছে করোনার ভয়াবহতা। এখন তার প্রয়োজন, আমার গায়ে যদি সমস্যা না থাকে আমি তো সে যে ঘরে কিন্তু কোনো দেশে আটকাতে পারে নাই। স্পেনে যে হারে স্পেনে যে হারে মার দিয়ে ঘরে ঢুকানো হয়েছে, খোদ আমেরিকাতে কারফিউ দিয়েছে, আমরা তো সেখানে ছুটি, এটাও একটা বিমানের ছুটি দিয়েছে। সে কারণে আমরা আজকে সকলে মিলে, সরকার তো করছেই, যার তাদের পক্ষে আমাদের সামাজিক শক্তি, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে, সবাই মিলে কিন্তু পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এখন আমাদের কারো বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের চিকিৎসকদের দেখি বারবার তাদের বিরুদ্ধে আন্দোলনের একটা ব্যবস্থা নেওয়া হয়, এগুলোই দরকার নাই। আমাদের মিলেমিশে কীভাবে সবাইকে উৎসাহ দিয়ে সাহস জুগিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করব, এবং আমরা নিশ্চয়ই এখানে জয়যুক্ত হব, সেই ইতিহাস আমাদের রয়েছে। হ্যাঁ, প্রফেসর ডক্টর কামরুল হাসান খান, আপনাকে ধন্যবাদ। ব্যারিস্টার মোহাম্মদ আলী, যেটি প্রফেসর কামরুল হাসান খান বললেন যে অবশ্যই আমরা জয়ী হব, এবং যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি বা সংক্রমণ প্রতিরোধের কাছাকাছি যদি কোনো পদক্ষেপ নেওয়া যায় বা সরকারের নেওয়া পদক্ষেপের বাইরে কি আর কোনো পরামর্শ আছে যেটা? আমিও খুব আশাবাদী এই কারণে, মানুষ জন্মের পর থেকে, সে আদি যুগ থেকেই কিন্তু প্রকৃতির সাথে লড়াই করেই কিন্তু এই পর্যন্ত বেঁচে আসছে, এবং প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষ এই পর্যন্ত আজকে পৃথিবী আজকে যে উন্নত হয়েছে, এটাকে ওভারকাম করে, এটাকে জয়লাভ করেই কিন্তু আসছে। কাজে আমাদের হতাশ হলে চলবে না। আমাদের দেখেন, আরেকটা জিনিস একটু বলি, যে আমাদের 18 কোটি জনসংখ্যা, সেখানে সংক্রমণ কত হলো? আপনি যে সব কিছু করেন তারপরেও আপনি দেখবেন অত্যন্ত ধীর গতি। এই যে এতগুলা লোক সব বাড়িতে ঠাসাঠাসি করে গাদাগাদি করে গেল, তারপরেও আমি বলবো যে আল্লাহর একটা অশেষ রহমত যে আমাদের কিন্তু সংক্রমণ যত হওয়ার কথা সেইভাবে কিন্তু এখন হয়নি। সংক্রমণ আমি ঠিক আছে, আপনি সন্দেহের মধ্যে রাখলেন, কিন্তু মানুষের মৃত্যুর কথা না, কিন্তু আমি যেটা বলছি, মানুষের মৃত্যু যদি এত হতো তা আপনি কি এটা লুকিয়ে রাখতে পারতেন না? আপনি টেস্ট করতে পারলেন না, ঠিক আছে, কিন্তু এত মানুষ তো আল্লাহর উপর যে মারা যাচ্ছে না, মারা যায় নাই,
তো কাজে আমাদের এখানে হয়তো প্রফেসর কামরুল হাসান খান তো বললেনই যে এটা 90% যারা আছে 90%ই তো কারেক্ট ভালো হয়ে যাবে। কাজেই আমরা কিন্তু সেই গভীর হতাশার মধ্যে পড়ে যাওয়ার মতো অবস্থা আমাদের এখন হয়নি। আমাদের যেটা দরকার এটা সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার, কোঅর্ডিনেশনগুলো দরকার মন্ত্রণালয়ের, কয়েকটা মন্ত্রণালয় সেটার কোঅর্ডিনেশন দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর আমি দৃষ্টি আকর্ষণ করছি যে উনি এই কোঅর্ডিনেশনগুলো যেন করেন। আর জনপ্রতিনিধিদের এই যে উনি যে ভিডিও কনফারেন্সিং যেগুলো করেন, ওখানে দেখা যায় যে প্রাইম ফোকাসটা যায় হলো জেলা প্রশাসকের উপরে, জনপ্রতিনিধিদের কাছে কিন্তু প্রাইম ফোকাসটা যায় না। যার ফলে ওনারা জনপ্রতিনিধিরা আমার কাছে যেটা মনে হয় যে হয়তোবা ওইভাবে 100% সম্পৃক্ত হয়তো আমরা একদম শেষ দিকে চলে এসেছি ব্যারিস্টার মোহাম্মদ আলী। হ্যাঁ, কাজে আমি শেষে যেটা বলবো জি। যে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা জিনিস বলবো যে ঢাকা শহরে যে ভাসমান মানুষ যারা আছে এদের সংখ্যা অনেক বেশি না, কিন্তু এরা সরকারের কিন্তু বদনাম হচ্ছে। যে উনি যদি এখানে যে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে যদি দায়িত্বটা দিয়ে দেন, এদের খাওয়াতে খুব বেশি টাকা লাগবে না, এবং এরা কিন্তু এই ভাইরাসটা আবার ছড়াচ্ছে। এই যে 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 ক্ষুধার্ত মানুষ যারা চিৎকার করে সাদা দিন, এটা সরকারের বদনাম হচ্ছে। উনি এই সাইডটা ওনাকে ট্যাকল দেওয়া দরকার। উনার যে প্রতিনিধি আছে, নির্বাচিত প্রতিনিধি অনেক রকম আছে, তাদেরকে উনি যদি ব্যবহার করেন তাহলে এটা সুফল আমরা ইনশাল্লাহ পাবো। আমাদের হতাশ হওয়ার কিছু নাই। ব্যারিস্টার মোহাম্মদ আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তানভীর হাসান যদি কিছু বলেন একদম সংক্ষেপে আমাদের একদম বলতে শর্টে হবে। বলছি, এখানে উনি যেটা বলছেন যে ভ্রাম্যমান কিছু লোক যেটা ত্রাণের জন্য ঘুরছে, আসলে কিন্তু কিছু লোক, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে কিছু লোক আপনি সকালে ত্রাণ পেয়েছেন, বিকালবেলা সে আবার আসছে। কিছু লোক ভ্রাম্যমান, এটা সকল উপজেলায় সকল এলাকায় এটা আছে, তো তারা অবশ্যই প্যাকেজগুলো পায়। আমি যেটা মনে করছি বর্তমানে যে আমাদের সরকার থেকে হোক, সামাজিক মাধ্যম, যোগাযোগ মাধ্যমে হোক, একটা যে সামনে আমাদের ঈদের যে একটা বড় জাকাতের একটা বিষয় কিন্তু থাকে, যেটা আজকে আমার ভাই আমাকে বলছে কতগুলো শাড়ি আমরা জাকাত দিব। তা আমি তো সেখানে অনুরোধ করছি আপনি কতগুলো শাড়ি দিতে চান আমার ভাইকে, যে 2000। তো 2000 শাড়ি আমি ওটা যদি এই করোনা ভাইরাসে শাড়ি না দিয়ে যে ত্রাণ দেই, এবং টাকা আমাদের দেই। জাকাতের হিউজ পরিমাণ যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা জাকাতের আওতায় আমরা মুসলমান, আমরা যারা তারা যদি সেই জাকাতের টাকাটা যদি আমরা মানুষকে খাদ্য বিতর্কে এই সহায়তা দিতে পারি, করি, অবশ্যই আমরা একদম এটা শেষ আমাদের দিকে চলে এসেছি। তানভীর বিশাল হাসান, একটা, জি। এবং কি আমাদের যুদ্ধটা মূলত দুইটা জায়গায়। আমরা মাঝখানে যদি অন্য বিষয় নিয়ে এত কথা বলি, আমরা যুদ্ধ কোনো একটা হলো আমাদের চিকিৎসা কিভাবে, আমাদের কিভাবে বেশি যেটি আবুল মোহাম্মদ টেস্টগুলো শহীদ করা খান হয়, বলছেন, একটি আরেকদিকে জীবন, একটি জীবিকা। গরিব দুঃখী মানুষদের কিভাবে ত্রাণ, এই দুইটা বিষয় যদি আমরা সেনসিটিভ ভাবে দেখি, আমরা যুদ্ধ জয় হবে জি। ইনশাআল্লাহ। তানভীর হাসান ছোটমণি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। করোনা মোকাবেলায় কোনো আতঙ্ক বা ভয় নয়, সবাই মানবিকতার দৃষ্টান্ত রেখে রোগীদের যেমন সেবা করবে চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, তেমনি মানবিক সহায়তা নিয়ে অসহায় নিরন্ন মানুষের পাশে দাঁড়াবে বিত্তবান ধনবানরা, তেমন প্রত্যাশায় শেষ করছি নিটল টাটা এসএটিভি সংলাপ। দর্শক, জানিয়ে রাখি, নিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30টায়, পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।